সে শোনা যাচ্ছে না স্যার রে। আপনার কথা শোনা যাচ্ছে না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ স্যার, স্যার, এখন এখন শোনা যাচ্ছে। যাচ্ছে। চলো, তো আজকে আমরা বেসিক্যালি সেমিস্টার 5 তার কোয়ান্টাম মেকানিক্স পার্টটা পড়ছি। এই যে লেকচার কত, 8 না? কোয়ান্টাম মেকানিক্সের লেকচার 8 মনে হয় নাকি? হ্যাঁ স্যার। ডেট হচ্ছে তোমার 10/11/2021। এটা আচ্ছা, অ্যাকচুয়ালি পড়া হচ্ছে হাইড্রোজেন অ্যাটম পার্টটা। হাইড্রোজেন অ্যাটম পার্ট পড়া হচ্ছে, তার আজকে থার্ড পার্ট, পার্ট 3। আচ্ছা, আগের দিন পর্যন্ত আমরা যেটা করেছিলাম যে অরবাইটাল মানে রিয়েল অরবিটাল মানে অরবিটাল কনস্ট্রাক্ট করে দিয়েছিলাম। রিয়েল অরবিটাল কনস্ট্রাক্ট করে দিয়েছিলাম মানে বেশি কালি হচ্ছে পার্টিকুলারলি যখন অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার এমটা, সরি অ্যাজিমুথাল বলছি, ম্যাগনেটিক কোয়ান্টাম নাম্বার এমটা তার ভ্যালুটা আদার দ্যান 0 হয়ে যাচ্ছিল, তখন নর্মালি যে অরবিটালগুলো পাচ্ছিলাম সেই অরবিটালগুলো ইন জেনারেল কমপ্লেক্স হচ্ছিল। তখন তাদের সুইটেবল লিনিয়ার কম্বিনেশনে আমি রিয়েল অরবিটাল বানিয়ে ফেলেছি। আর গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশনের জন্য কিন্তু রিয়েল অরবিটালগুলোই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট। তার মানে আমরা যেটা করেছি এখন পর্যন্ত আর কি, সেইটা একটুখানি বলে নিই যে হোয়াট উই হ্যাভ ডিসকাসড সো ফার। আমরা বেসিক্যালি মানে মানে একদম প্রথম থেকে যদি তুমি শুরু করো হাইড্রোজেন অ্যাটমে যেটা করেছো আর কি, যে টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম অথবা হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম। হ্যাঁ, এইটা টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন ফর হাইড্রোজেন অ্যাটম হাইড্রোজেন লাইক ওয়ান ইলেকট্রন সিস্টেম, সেইটা আমরা বেসিক্যালি তৈরি করেছিলাম। এবং এটাকে আমাদের যেটা দরকার লেগেছিল সেটা হচ্ছে স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম। ইন স্ফেরিক্যাল পোলার কোঅর্ডিনেট সিস্টেম এইটা অনেকগুলো স্টেপসের থ্রু দিয়ে তুমি এই জায়গায় প্রথমে এসেছিলে। তারপরে এইখান থেকে আমাকে নেক্সট যে কাজটাকে করতে হয়েছিল সেটা হচ্ছে সেপারেশন অফ ভেরিয়েবল টেকনিকটাকে করতে হয়েছিল। সেপারেশন অফ ভেরিয়েবলস এটা করতে হয়েছিল। তারপর এইখান থেকে তোমার বেসিক্যালি সলিউশনস, যে সলিউশনসগুলো আমাকে সবসময় করতে হয়নি, শুধু 5 পার্টের সলিউশনটা আমরা করেছি, আর পার্ট বা থিটা পার্টের সলিউশনটা করা হয়নি। সলিউশনস অফ টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশন টু গেট ওয়েভ ফাংশন অ্যান্ড এনার্জি। হ্যাঁ, এটা আর এই যে ওয়েভ ফাংশনগুলো, হ্যাঁ, ওয়ান ইলেকট্রন ওয়েভ ফাংশন, এগুলো যাকে বলা হয় কল দ্য অরবিটাল, মানে অরবিটাল কনস্ট্রাকশন হয়ে গেল এইটা। আর তারপরে আমি যেটা বলেছিলাম কনস্ট্রাকশন অফ রিয়েল অরবিটাল, এই রিয়েল অরবিটাল গুলো আমি কনস্ট্রাক্ট করে দিয়েছি। ঠিক আছে, মানে এগুলো এবার ডিটেলিং গুলো আর এখানে বলছে, মানে দুটো ক্লাস ধরে এই কাজগুলোকে করা হয়েছে। আর টাইম ইন্ডিপেন্ডেন্ট শ্রোডিঞ্জার ইকুয়েশনের সলিউশন যদিও আমি এখানে লিখেছি, কিন্তু আর পার্ট এবং থিটা পার্টের সলিউশন করা হয়নি, শুধুমাত্র 5 পার্টের সলিউশনটা স্পেশালি করা হয়েছিল। কিন্তু আর পার্ট এবং থিটা পার্ট সলভ করলে তার যে ওয়েভ ফাংশনের যে নর্মাল নেচারটা, তাদের অর্থ নর্মালিটি ইত্যাদি কিছু জেনারেল কমেন্টও করাই হয়েছে। করে তুমি দিনের শেষে যেটা করেছিলে, তুমি রিয়েল অরবিটাল গুলো কনস্ট্রাক্ট করে ফেলেছিলে। এবার আজকে আমি যে কাজটাকে যেটাকে ডিসকাস করতে চাইছি, হোয়াট উই want to discuss in this lecture, আমি এই লেকচারে কি ডিসকাস করতে চাইছি, মানে বেসিক্যালি ভ্যারিয়াস টাইপস অফ প্লটস
তার মধ্যে ধরো তোমার মানে ওয়েভ ফাংশন ভার্সেস আর প্লট, probability density wave function square versus R plot, radial distribution plot, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন সেটাকে আমি ডিফাইন করব, বা যেটাকে রেডিয়াল প্রবাবিলিটি ডেন্সিটি অনেক সময় বলা হয়, রেডিয়াল ডিস্ট্রিবিউশন এটাকে দেখব, তারপরে অ্যাঙ্গুলার প্লট এইসবগুলোকে করবো আর কি, সেই ভেরিয়াস টাইপ অফ প্লট এইসবগুলো নিয়ে মূল আলোচনাটাগুলো হবে। এবং তারপরে যদি তোমার সময় অ্যালাউ করে এর সঙ্গে সঙ্গে আরও যেগুলো করব ক্যালকুলেশন অফ ভ্যারিয়াস কোয়ান্টিটিস আর কি, various quantities such as R most probable, R average, 1 by R এর average এক্সেট্রা, এইসব জিনিসগুলো তোমাকে নেক্সট ক্যালকুলেট করতে হবে। তো এইগুলো হচ্ছে আমার যে কাজটা আর পড়ে আছে সেইটা। এটা আজকে সবটা হয়তো করা সম্ভব হবে না, আমরা যতটা পারবো আজকে করব, পরের দিনে এই বাকি পাঁচগুলোকে কভার করার চেষ্টা করব। আর আমি যদি সরাসরি প্রবলেমে চলে যাই, তাহলে দেখো তুমি প্রথম এক কাজ করো, একটা কোনো একটা অরবিটাল নিয়ে সমস্ত ফিচারগুলোকে প্রথমে আমি বলে দিই, তারপরে একটা এক্সাম্পল, ধরো 1s অরবিটাল যেটাই মোস্ট অফ দ্য টাইমে পরীক্ষায় পড়ে, তাহলে 1s এর জন্য আমি সব কিছু করে দিচ্ছি, তারপর 2s 2p 3s 3p 3d তাদের জন্য জিনিসগুলো কেমন হবে, তবে সেইগুলোকে একটা এক্সাম্পল মানে একটু হয়তো জিনিসগুলো 1s এর তুলনায় জিনিসগুলো অবশ্যই যত 2s বা 3s বা 2p বা 3p 3d বা 4f এদের ক্ষেত্রে যাবে, তাহলে জিনিসগুলো আস্তে 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 নিশ্চয়ই কমপ্লিকেটেড হবে। কিন্তু ঠিক আছে, মানে মোটামুটি 1s এর জন্য পুরো ব্যাপারটাকে বুঝে যেতে পারলে, হ্যাঁ, অন্যান্য অরবিটালের ক্ষেত্রে যে রেসপেক্টিভ ছবিগুলো কেমন হয়, বা অ্যাকচুয়ালি কোন একটা পার্টিকুলার কোয়ান্টিটি ক্যালকুলেট করার জন্য যে প্রিন্সিপালসটা দরকার আর কি, সেই প্রিন্সিপালসটা কিন্তু আমরা মানে অ্যাপ্লাই করতে পারবো বা ইউজ করতে পারবো, সেটা খুব একটা অসুবিধা হবে না আর কি। তাহলে আমরা শুরু করছি ধরো 1s অরবিটাল দিয়ে। 1s অরবিটাল, হ্যাঁ, 1s অরবিটালটাকে এক্সাম্পল হিসেবে ধরে নিয়ে আমি সবকিছু পরপর করে করছি, করে তারপরে তোমার 2s বা অন্যান্য অরবিটালের ক্ষেত্রে পরপর করে যাওয়ার চেষ্টা করব। আচ্ছা, প্রথম যেটা ব্যাপার সেটা হচ্ছে এই যে সকাল 1s অরবিটালটা, যেটা মানে কোন একটা অরবিটাল তো 3টে কোয়ান্টাম নাম্বারের উপর ডিপেন্ড করছে। 1s অরবিটালের জন্য যেটা হয়, তোমার n এর ভ্যালু 1 হয়, l এর ভ্যালু 0 হয়, আর ml এর ভ্যালু 0 হয়। মানে 1s অরবিটাল মানে তোমার বেসিক্যালি প্রিন্সিপাল কোয়ান্টাম না n = 1, অ্যাজিমুথাল কোয়ান্টাম নাম্বার l = 0, আর ম্যাগনেটিক কোয়ান্টাম না সেটা ml বলতে পারো, ml = তোমার 0, এইটা তাহলে psi 1 0 0। আচ্ছা, হাইড্রোজেন লাইক সিস্টেম যদি হয়, তাহলে এটা 1/√π z/a0 হোল টু দি পাওয়ার 3/2 হয়, হোল টু দি পাওয়ার 3/2 হচ্ছে, আর e টু দি পাওয়ার মাইনাস zr/a0 হয়, e টু দি পাওয়ার মাইনাস zr/a0 হয়। এটা হচ্ছে কার জন্য না, ফর হাইড্রোজেন লাইক সিস্টেম। হাইড্রোজেন লাইক মানে হাইড্রোজেন লাইক 1 ইলেকট্রন সিস্টেম। আর স্পেশাল কেসে ফর হাইড্রোজেন অ্যাটম কি হয়ে যাবে, হাইড্রোজেন অ্যাটম যদি করো তুমি, তাহলে তার জেডটাকে জাস্ট তুমি 1 বসিয়ে দাও হাইড্রোজেন অ্যাটমের জন্য, তখন 1s অরবিটালটা কেমন দেখতে হয়ে গেল, 1/πa0 কিউব তার স্কোয়ার রুট হয়ে গেল, e টু দি পাওয়ার মাইনাস r/a0 হয়ে গেল। তো আমি হাইড্রোজেন অ্যাটমের জন্য হয়তো সবকিছু করব, কিন্তু হাইড্রোজেন লাইক সিস্টেম হলে কিছুই না, তোমার দেখো এই r/a0 একা একা আসবে না, তার বদলে হচ্ছে zr/a0 এইরকম ভাবে আসবে। মানে বেসিক্যালি যেখানে তোমার মানে 1/a0 যেটা, সেটাকে তোমার z/a0 দিয়ে রিপ্লেস করে দেবে। এখানে দেখো 1/a0টা z/a0 দিয়ে রিপ্লেস হয়ে যাবে, এখানে 1/a0টা z/a0 দিয়ে রিপ্লেস হয়ে যাবে। সেখানে আমি ওই জেডটাকে আর বয়ে বেড়াচ্ছি না, হাইড্রোজেন অ্যাটমের জন্য আমি সবকিছু করছি। যদি কখনো তোমার মনে হয় যে হাইড্রোজেন লাইক সিস্টেমের জন্য ভ্যালুগুলো কি হবে, বোঝার সবচেয়ে ভালো রাস্তাটা হচ্ছে যে তুমি ওই যেখানে যেখানে তোমার মানে 1 মানে r/a0 থাকবে, সেটাকে তুমি zr/a0 দিয়ে রিপ্লেস করে দেবে, তাহলেই হয়ে যাবে। এটা ঠিক আছে। তাহলে তোমার হাইড্রোজেন অ্যাটমের জন্য 1s অরবিটাল তার ফর্মটা হচ্ছে তোমার এই ধরনের দেখতে হয়ে গেল। এটা
আচ্ছা, এবারে আমি এইখান থেকে কি কি জিনিস করতে চাই সেটা হচ্ছে পরপর করে দেখতে হবে। তাহলে প্রথম যে কাজটা আমরা করব সেটা হচ্ছে তোমার 1 নম্বর কাজটা যেটা করব, প্লট অফ ψ1s ভার্সেস আর, মানে ওয়েভ ফাংশনকে জাস্ট আর এর রেসপেক্টে প্লট করা। এটা প্রথম কাজ যেটা আমাদের করতে হবে। আচ্ছা দেখো, এইটা মানে আমি তো প্লট আঁকা নিয়ে অনেক সময় অনেক কথাবার্তা বলেছি। আমার মনে হয় এই থার্ড ইয়ারের শেষের দিকে এসে আর এই প্লটগুলো মানে একটা ফাংশন বলে দিলে তার প্লটটাকে এঁকে ফেলতে পারা তোমার উচিত। আমি সেই ফার্স্ট ইয়ার থেকেই একই কথাগুলো বলে আসছি। সেটা হচ্ছে এই ψ1s ভার্সেস আর যখন তুমি প্লট করবে, তো এখানে পরিষ্কার দেখো আর যখন 0, তাহলে e⁻0 মানে 1, তাহলে এইখানে তার একটা পার্টিকুলার ভ্যালু থাকছে এবং এই ভ্যালুটা হচ্ছে 1/√অফ πa0 তার কিউব। তারপর এইখান থেকে পুরো জিনিসটা এক্সপোনেনশিয়ালি তোমার ডিকে করছে, এক্সপোনেনশিয়ালি ডিকে করছে এবং এটা আর যখন টেন্ডস টু ইনফিনিটি সেটা 0 এর দিকে চলে যাবে। তাহলে তুমি ψ1s ভার্সেস আর প্লট করলে আর ইকুয়াল টু 0 যখন, তখন তার একটা ফাইনাইট ভ্যালু আছে, সেটা হচ্ছে এইটা, এবং তুমি তারপর দেখতে পাচ্ছ এক্সপোনেনশিয়ালি যা সেটা ডিকে করে যাচ্ছে। আচ্ছা এখানে দেখো একটা জিনিস সেটা হচ্ছে যে মানে এতে তোমার আচ্ছা সেটা আমি আরেকটা ছবি এঁকে না হয় তারপর বলছি যে এখানে কিন্তু নিউক্লিয়াসে, অর্থাৎ আর ইকুয়াল টু 0 মানে এটা নিউক্লিয়াস রিপ্রেজেন্ট করছে, সেইখানে কিন্তু তার একটা ফাইনাইট ভ্যালু আছে। দিস ইজ ইম্পর্টেন্ট অ্যাকচুয়ালি, মানে যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে এই সিচুয়েশনটা তুমি দেখতে পাবে যে আর ইকুয়াল টু 0-তে তার একটা ফাইনাইট ভ্যালু থাকে। আচ্ছা যাকে সেটা সেটা জেনারেল কমেন্টগুলো আমি পরে করছি। কি হলো রে, করে যাচ্ছে কেন আবার? আচ্ছা 2 নম্বর হচ্ছে প্লট অফ ψ1s মডুলাস স্কোয়ার ভার্সেস আর, মানে প্রবাবিলিটি ডেনসিটি বলা হয়। ψ1s স্কোয়ারটা হচ্ছে বেসিক্যালি প্রবাবিলিটি ডেনসিটি, রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি না, জাস্ট সিম্পলি প্রবাবিলিটি ডেনসিটি। যেটা ওয়েভ ফাংশন কিন্তু রিয়েল, তাহলে প্রবাবিলিটি ডেনসিটিটা সেটাকে ওয়েভ ফাংশনে স্কোয়ার করে দিলেই চলে। আমি যদিও মডুলাস স্কোয়ার বলছি, কিন্তু আমি যে অরবিটালগুলো নিয়ে এখানে কথাবার্তা বলবো সবই কিছু রিয়েল অরবিটাল, তাহলে জাস্ট মডুলাস স্কোয়ার মানে একটা ফাংশনকে তো কমপ্লেক্স কনজুগেট দিয়ে গুণ করার কথা, এখানে কমপ্লেক্স কনজুগেট হচ্ছে সেটাই হয়ে যাবে। আচ্ছা প্রথম কথা দেখো যে যখন তুমি এই যে প্রবাবিলিটি ডেনসিটিটাকে তুমি ক্যালকুলেট করছো ফর দ্য 1s অরবিটাল, probability density for the 1s orbital, এটা হচ্ছে তোমার ψ1s মডুলাস স্কোয়ার। তাহলে এক্সপ্রেশনটা কি হবে, 1s অরবিটালটাকে তুমি বলে দাও, তো সেখান থেকে 1/πa0 তার কিউব e⁻²r/a0 এইটা। তাহলে আগে যে প্লটটাকে তুমি এঁকেছিলে সেটা হচ্ছে এই ফাংশনটার প্লট 1/√πa0 তার কিউব e⁻r/a0। এখন কি হয়ে গেছে না, এখন এই জিনিসটা তোমায় প্লট করতে হবে। আচ্ছা এবারে এই 1/√πa0 তার কিউব তার ভ্যালুটা কত তার উপরে নির্ভর করে, যদি ধরো এমন হতো যে এই ভ্যালুটা 1-এর থেকে ছোট, মানে আর ইকুয়াল টু যখন 0 করছো তুমি, আর ইকুয়াল টু 0 করলে ψ1s এর ভ্যালু হচ্ছে এটা, আর ψ1s মডুলাস স্কোয়ার অর্থাৎ প্রবাবিলিটি ডেনসিটির ভ্যালুটা হচ্ছে 1/πa0 তার কিউব। অর্থাৎ এই যে হাইটটা আর ইকুয়াল টু 0-তে সেটা বাড়বে না কমবে পুরোটাই কিন্তু নির্ভর করবে 1/√πa0 তার কিউব তার ম্যাগনিচিউডটা কোন একটা গিভেন স্কেলে এটা 1-এর থেকে কম না 1-এর থেকে বেশি। এটা যদি 1-এর থেকে বেশি হতো তাহলে হাইটটা বেড়ে যাবে, 1-এর থেকে কম হলে কিন্তু হাইটটা কমে যাবে। সেখানে একই প্লটে ছবিটা না এঁকে তুমি যদি দুটো ডিফারেন্ট প্লটে আঁকো তাহলে হাইটটা একটু বাড়বে না কমবে, এটা নিয়ে বেশি মাথা ঘামানোর তোমার দরকার পড়ছে। এটা 1 নম্বর। আচ্ছা 2 নম্বর হচ্ছে যে এটা আছে e⁻r/a0, এখানে আছে e⁻²r/a0। তাই e⁻r/a0টা যতটা র্যাপিডলি ডিকে করবে তার তুলনায় e⁻²r/a0টা আরো র্যাপিডলি ডিকে করবে। অর্থাৎ এইটা যদি তুমি ছবিতে দেখো, আগেরটা যত তাড়াতাড়ি 0-এর দিকে যাচ্ছিল, এখন কিন্তু তার থেকে অনেক বেশি তাড়াতাড়ি হচ্ছে তোমার এটা 0-এর দিকে যাবে। অর্থাৎ এইটা অনেকটা দূরে গিয়ে 0-এর দিকে যাচ্ছে, এটা কিন্তু অনেকটা কাছে তোমার
জিরোর দিকে চলে যাবে, এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তবে আমি যেহেতু এই দুটো ছবির মধ্যে এমনিতে মূলত তোমার কোনো তফাৎ করার দরকার পড়বে না, তার কারণটা হচ্ছে তুমি তো একই ছবিতে আঁকছো না, দুটো ডিফারেন্ট ছবিতে আঁকছো। একই ছবিতে আঁকলে একই ছবিতে অ্যাকচুয়ালি আঁকা যায়ও না, কারণ ওয়াই অ্যাক্সিস বরাবর এখানে যা কোয়ান্টিটি এখানে অন্য কোয়ান্টিটি, আর দুটো ডিফারেন্ট ছবিতে যেহেতু তুমি আঁকছো সেই জন্য তোমার ওই মানে স্টিভলি দিকে করছে না, হাইটটা কম বেশি হলে এগুলো কিচ্ছু কম্পেয়ার করার দরকার নেই। কিন্তু আমি জাস্ট তোমায় বলছি আর কি যে 1s এবং 1s মডিউলাসের স্কোয়ার যদি তখন দেখো তাহলে হাইটটা কিন্তু পাল্টাবে, আর তার সঙ্গে এইটা যতটা স্লোলি ডিকে করছিল এটা কিন্তু এক্সপোনেনশিয়ালি ডিকে করবে। আর হাইটটা যে পাল্টাবে বলছি সেটা তোমার বাড়তেও পারে কমতে পারে ডিপেন্ডিং অন ওয়েদার 1/√পাই a0 কিউব is less than 1 or greater than 1 or equal to 1. If it is equal to 1 then the height remains the same. If it is less than 1 then height must actually increase, height must decrease, or if it is greater than 1 then height must increase. ঠিক আছে এটা। আচ্ছা এটা হচ্ছে তাহলে ফাংশনের প্লট হলো এবং তার তোমার প্রবাবিলিটি ডেনসিটি প্লট হলো। তাহলে এইখান থেকে যেটা একটা ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা তোমাকে নোট করতে হচ্ছে সেটা হচ্ছে এই যে মানে from the plot it is clear that there is a finite probability density at the nucleus. It is clear that for 1s orbital there is a finite probability density at the nucleus. মানে নিউক্লিয়াসের probability density কিন্তু ফাইনাইট, এবং এইটা হচ্ছে শুধু 1s অরবিটালের ক্ষেত্রে না, আমি পরে যখন ছবি আঁকবো তখন দেখবো যে কোনো s অরবিটালের ক্ষেত্রে এটা সত্যি। তাই this observation is true for all s অরবিটাল, মানে p অরবিটাল বা d অরবিটালের ক্ষেত্রে তুমি দেখবে নিউক্লিয়াসে কিন্তু probability density শূন্য। হ্যাঁ, কিন্তু যদি তুমি করো মানে যে কোনো এস অরবিটাল করো তখন কিন্তু নিউক্লিয়াসে একটা প্রবাবিলিটি ডেনসিটি থাকবেই। অর্থাৎ যে কোনো এস অরবিটালের ক্ষেত্রে 1s 2s 3s 4s সবার ক্ষেত্রেই কিন্তু নিউক্লিয়াসে একটা প্রবাবিলিটি ডেনসিটি থাকবে এটা। আর এবারে ব্যাপার হচ্ছে যে যদি এটা হয় তার মানে বোঝা যাচ্ছে কি যেটা নিউক্লিয়াসে অ্যাজিভ যেন ইলেকট্রনকে পাওয়ার একটা সম্ভাবনা আছে। মানে আমি এই যে বলছি নিউক্লিয়াসে একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে, প্রবাবিলিটি কি, প্রবাবিলিটি অফ হোয়াট না, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন, তাই তো? প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন তার মানে এটা জাস্ট মানে অ্যাজ ইফ ইমপ্লাই করছে যে তোমার নিউক্লিয়াসে তার একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি মানে ফাইনাইট প্রবাবিলিটি আছে, মানে ইলেকট্রনকে পাওয়ার একটা মানে কি বলবো নির্দিষ্ট একটা সম্ভাবনা আছে। মানে এবারে কথাটা হচ্ছে ডাজ দিস ইমপ্লাই দ্যাট ইলেকট্রন can be found in the nucleus? মানে এর কি মানে তাহলে এটা দাঁড়ালো যে নিউক্লিয়াসে ইলেকট্রনকে পেতে পারবে তুমি? তাহলে বোঝার চেষ্টা করো যে তুমি যখন প্রবাবিলিটি ডেনসিটি প্লট করছো বা ওয়েভ ফাংশন প্লট করছো তুমি দেখতে পাচ্ছ যে যখন r=0 অর্থাৎ নিউক্লিয়াসে তার একটা ফাইনাইট ভ্যালু আছে। তাহলে ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটি ডেনসিটি অ্যাট দ্য নিউক্লিয়াস যদি ফাইনাইট কিছু হয় তার মানে এটা নিশ্চয়ই ইমপ্লাই করছে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে পাওয়া যাবে। সেটাই আমি লিখেছি যে ডাজ দিস ইমপ্লাই দ্যাট ইলেকট্রন ক্যান বি ফাউন্ড ইন দ্য নিউক্লিয়াস। আর কথাটা হচ্ছে এটা হতে পারে না, দিস ক্যানট বি ট্রু। কেন? মানে ইলেকট্রনকে নিউক্লিয়াসের মধ্যে পেতে পারো না, দিস ক্যানট বি ট্রু ফ্রম হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল। হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে আমরা কিন্তু দেখিয়েছি, সেটা নিশ্চয়ই তোমার এখনো মনে আছে যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকলে অনেকগুলো গন্ডগোল ছিল। এক হচ্ছে ওই ইলেকট্রন যেটা থাকবে তার মিনিমাম ভেলোসিটিটাই হচ্ছে লাইটের স্পিডকে এক্সিড করে যাবে, বা তার করেসপন্ডিং যে কাইনেটিক এনার্জিটা মিনিমাম কাইনেটিক এনার্জিটা নিউক্লিয়াসের যে বাইন্ডিং এনার্জি তার তুলনায় অনেক অনেক বেশি হয়ে যাচ্ছে। কোথায় মানে 5 থেকে 8 মেগা ইলেকট্রন ভোল্ট হচ্ছে নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি, অ্যাভারেজ নিউক্লিয়ার বাইন্ডিং এনার্জি। আর নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকলে সেটা প্রায় 1 গিগা ইলেকট্রন ভোল্ট এই অর্ডারের হয়ে যায় আর কি। সেটা একটা মাথায় রাখা 1 নম্বর। 2 নম্বর হচ্ছে তোমার তুমি যখন ইলেকট্রনের স্পিডটাকে ক্যালকুলেট করবে ইনসাইড দ্য নিউক্লিয়াস সেটা দেবে লাইটের স্পিডকে এক্সিড করে যাচ্ছে ইত্যাদি কারণ দেখেই যা বলা ছিল যে মানে হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে বেসিক্যালি বলা ছিল যে না নিউক্লিয়াসের মধ্যে কোন রকম ভাবে ইলেকট্রন থাকতে পারে না এটা। তাহলে এবারে এই
গন্ডগোলটা তুমি কি করে রিজলভ করবে? তাহলে তোমার প্রবাবিলিটি ডেনসিটি প্লট বলছে নিউক্লিয়াস একটা ফাইনাইট প্রবাবিলিটি আছে, আর যখন তোমার মানে ইয়েতে মানে নিউক্লিয়াসের প্রবাবিলিটি ডেনসিটি আছে, মানে টোটাল প্রবাবিলিটি বলছি না, কিন্তু নিউক্লিয়াসে একটা ফাইনাইট প্রবাবিলিটি ডেনসিটি আছে। এইখান থেকে তোমার মনে হতে পারে যে নিউক্লিয়াসের মধ্যে একটা ইলেকট্রন থাকার সম্ভাবনা আছে এবং একটা ফাইনাইট সম্ভাবনা আছে, কিন্তু আনসার্টেনিটি প্রিন্সিপাল তোমাকে অলরেডি বলে দিয়েছিল যে নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রন থাকতে পারে না। তাহলে এই যে মানে গন্ডগোলটা, সেই গন্ডগোলটা তুমি কি করে এক্সপ্লেন করবে? আচ্ছা, তাহলে টু এক্সপ্লেন বা রিজলভ to resolve this problem আমি কি করছি না, উই ডিফাইন আচ্ছা, টু রিজলভ দিস প্রবলেম ডিফাইনটা পরে বলি, মানে এটা তার আগে একটা কথা বলে নিই। মানে আমি রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন পরে করব, তার আগে বলে নিচ্ছি। মানে সেটা মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন না জেনেও তুমি করতে পারবে আর কি, সেখানে বলছি। টু রিজলভ দিস প্রবলেম let us calculate total probability of finding an electron inside the nucleus। নিউক্লিয়াস থাকার টোটাল প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করি, তাহলে সেটা কি হবে? তাহলে সাই, আচ্ছা আমি এইভাবে বলি বড়, সেই যে প্রবাবিলিটি আমি পি বলছি। আচ্ছা, যখন দেখো তোমার আরটা 0 থেকে লেসে ক্যাপিটাল আর এর মধ্যে রইল, যেখানে ক্যাপিটাল আরটা হচ্ছে রেডিয়াস অফ দ্য নিউক্লিয়াস, মানে স্মল আরটা যেখানে ভেরিয়েবল, যেটা নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের দূরত্ব। এবারে তোমার ধরে না টোটাল একটা অ্যাটম আছে, মানে এরকম একটা বড় ধরো একটা অ্যাটম আছে, ধরে নাও তার মধ্যে একটা তোমার নিউক্লিয়াস আছে। নিউক্লিয়াসের এই যে রেডিয়াসটা, এই রেডিয়াসটা আমি ক্যাপিটাল আর দিয়ে বলছি, ঠিক আছে? তো এবার ইলেকট্রনটা যে ঘুরছে, সেই ইলেকট্রনটা ঘুরছে যেটা, সেই যে রেডিয়াসটা, সেটা হচ্ছে স্মল আর দিয়ে বলছি। তার মানে নিউক্লিয়াসের মধ্যে পাওয়ার সম্ভাবনা ক্যালকুলেট করা মানে হচ্ছে তোমাকে একটা প্রবাবিলিটি ক্যালকুলেট করে। এমনিতে কি হয়, এমনিতে আরটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যায়, তা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত গেলে তুমি টোটাল প্রবাবিলিটি একটা 1 পেয়ে যাবে, এটা বলাই বাহুল্য। এবারে যদি নিউক্লিয়াসের মধ্যে পাওয়ার সম্ভাবনা তোমাকে ক্যালকুলেট করতে হয়, তাহলে তোমাকে প্রবাবিলিটিটা ক্যালকুলেট করতে হচ্ছে যখন আরটা 0 থেকে আর এর মধ্যে যাবে। আর এটা কি করে ক্যালকুলেট করবে? ক্যালকুলেট করবে বেসিক্যালি ইন্টিগ্রাল সাই 1s ফাংশন বলে মডুলাস স্কোয়ার ভলিউম এলিমেন্ট আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই, যেখানে ফাইটা তোমার যাবে কতদূর পর্যন্ত, 0 থেকে 2 পাই অবধি। কারণ আমি পুরো স্ফেরিক্যাল এই যে নিউক্লিয়াসটাকে স্ফেরিক্যাল পুরো রিজিয়নটাই কনসিডার করব। থিটাটা যাবে কোথা থেকে কোথা পর্যন্ত, 0 থেকে পাই অবধি। আর আরটা যদি তুমি 0 থেকে ইনফিনিটি করে দিতে, তাহলে হোল স্পেসে হয়ে যেত, সেটা 1 দিয়ে দিত। ওকে, আরটা শুধু ক্যালকুলেট করতে হবে কোথা থেকে, না আরটা হচ্ছে 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত, এই পর্যন্ত। আরটা হচ্ছে তোমার বেসিক্যালি 0 থেকে ক্যাপিটাল আর পর্যন্ত। তাহলে এই পার্টটা তোমাকে ইন্টিগ্রেট করতে হবে, এটা ঠিক আছে? আচ্ছা, এবার একটা জিনিস এখানে দেখো, সেটা হচ্ছে যে ইন্টিগ্রাল আরটা হচ্ছে 0 থেকে ক্যাপিটাল আর সাই 1s মডুলাস স্কোয়ার আর স্কোয়ার ডিআর একটা পার্ট আমি করে দিলাম, ইন্টিগ্রাল সাইন থিটা ডি থিটা 0 থেকে পাই একটা পার্ট করে দিলাম, ইন্টিগ্রাল ডি ফাই 0 থেকে 2 পাই একটা পার্ট আমি করে দিলাম। আচ্ছা, এই পার্টটা যেটা আমি যেমন আছে রেখে দিচ্ছি। আরটা হচ্ছে তোমার 0 থেকে ক্যাপিটাল আর অবধি সাই 1s মডুলাস স্কোয়ার আর স্কোয়ার ডিআর। আচ্ছা, এখানে সাইন থিটার ইন্টিগ্রেশন করলে মাইনাস কস থিটা হয়, তার লিমিটটা 0 থেকে পাই অবধি। আর ডি ফাই এর ইন্টিগ্রেশন করলে ফাই হয়ে যায়, তার লিমিটটা হচ্ছে 0 থেকে 2 পাই অবধি, এইটা।
এটা কত হয়ে যাচ্ছে, এইটা যেমন আছে আর ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল আর সাই 1s মডিউলাস স্কোয়ার আর স্কোয়ার ডিআর। আচ্ছা এইটা হয়ে যাচ্ছে তোমার 2, আর এইটা হয়ে যাচ্ছে তোমার 2 পাই। মানে কস পাই হচ্ছে -1, অলরেডি একটা মাইনাস ছিল, মাইনাস মাইনাসে +1 হয়ে গেল, আর মাইনাস মাইনাসে প্লাস অফ কস 0, আবার সেটা আবার 1, তাহলে আলটিমেটলি এটা 2 হয়ে গেল ইন্টু 2 পাই। তার মানে এটা দাঁড়াচ্ছে, দেখো জিনিসটা, এটা হচ্ছে তোমার বেসিক্যালি ইন্টিগ্রাল আর ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল আর 4 পাই আর স্কোয়ার সাই 1s মডিউলাস স্কোয়ার ডিআর। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার বেসিক্যালি প্রবাবিলিটি 0 লেস ইকুয়াল টু আর লেস ইকুয়াল টু আর, এইটা তোমাকে ক্যালকুলেট করতে হবে। আর এখানে একটা কিন্তু বলে নিই যে যদি এমন হতো যে টোটাল প্রবাবিলিটি তুমি ক্যালকুলেট করতে চাইতে, আমি অলরেডি বলেছিলাম যে ফাংশনগুলো নর্মালাইজ, তার মানে টোটাল প্রবাবিলিটি যদি ক্যালকুলেট করতে চাইতো, অর্থাৎ প্রবাবিলিটি যেখানে আটটা তোমার আপ টু ইনফিনিটি পর্যন্ত যেতে পারে আর কি, সেটা কি হয়ে যেত না, সেটা কিছুই না, আটটা তোমার 0 থেকে ইনফিনিটি পর্যন্ত নিয়ে তোমাকে এই পার্টিকুলার কাছে 4 পাই আর স্কোয়ার সাই 1 মডিউলাস স্কোয়ার ডিআর করে দিত, এবং সেটা তোমার 1 দিত। এটা এখন 0 থেকে ইনফিনিটি না করে 0 থেকে আর পর্যন্ত একটা তুমি কাজ করেছো। আচ্ছা, এবারে আরটা হচ্ছে খুব খুব ছোট, মানে একটা ইম্পর্টেন্ট পয়েন্ট হচ্ছে যে আর মানে ইজ মাচ, কি বলবো, শর্ট ইন কম্পারিজন টু রেডিয়াস অফ দ্য অ্যাটম অ্যাজ এ হোল। মানে অ্যাটমটা যে অ্যাজ এ হোল রেডিয়াস, তার তুলনায় এই ক্যাপিটাল আরটা হচ্ছে খুব খুব ছোট। আচ্ছা, যদি খুব খুব ছোট হয়, প্রথম কথা হচ্ছে ঠিক কতটা ছোট। আচ্ছা, কতটা ছোট ক্যালকুলেট করা যায়, এই দেখো ভেতরের পার্টটাকে তুমি ইন্টিগ্রেশনটাকে করতে পারবে, এটা কিন্তু করার কোনো অসুবিধা নাই। মানে অন্ততপক্ষে 1s ফাংশনের ক্ষেত্রে যেহেতু তোমার এই যে ওয়েভ ফাংশনটা, সেই ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার মানে মানে তার একটা সিম্পল ফর্ম আছে, মানে সিম্পল ফর্ম মানে ওয়েভ ফাংশনটা খুব একটা কঠিন দেখতে নয়, সেই জন্য তুমি কিন্তু এই ইন্টিগ্রেশনটা চাইলে করতে পারবে। তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক হচ্ছে তুমি ধরে নাও, ধরো এই ক্যাপিটাল আরটা ধরে নাও ফর দ্য টাইম বিং হচ্ছে তোমার ওই মোটামুটিভাবে অফ দ্য অর্ডার অফ লিখলেই ভালো হবে, অফ দ্য অর্ডার অফ 10⁻⁻15 মিটার এই অর্ডারে। আচ্ছা, বোর্ড রেডিয়াসটা তুমি জানো, বোর্ড রেডিয়াসটা 0.529 অ্যাংস্ট্রম এই অর্ডারে তুমি জানো। তা তুমি এই হাইড্রোজেন অ্যাটমের জন্য এই মানে সাই 1s এর এক্সপ্রেশনটাকে বসাবে, বসিয়ে পুরো পার্টটাকে ইন্টিগ্রেট করবে, ইন্টিগ্রেট করে লিমিট বসানোর সময় হচ্ছে এই 0 থেকে তুমি মানে আসলে যখন তুমি বসাবে আরটা তার একা একা আসে না, আর দেখবে আর সবসময় r/a0 হিসেবে আসে, যেখানে আর আসবে দেখবে r/a0 ফর্মে আসবে। হ্যাঁ, তাহলে এবারে তুমি জাস্ট ওই a0টা তোমার জানা আছে, আর আর এর ভ্যালুটা যখন লিমিট বসাবে, ওটা ক্যাপিটাল আর একটা আসবে, একটা লিমিট, আর একটা হচ্ছে মানে r = 0 আসবে, তুমি জাস্ট বসাবে। এটাকে করলাম, করে তুমি এই পার্টটাকে ক্যালকুলেট করবে। মানে হোমওয়ার্ক দিচ্ছি, তাহলে এই ইন্টিগ্রেশনটা তুমি করছো, করে হচ্ছে তুমি জাস্ট ক্যাপিটাল আরটা মোটামুটিভাবে নিউক্লিয়াসের রেডিয়াসটা অফ দ্য অর্ডার অফ তোমার ফেমটোমিটার বা 10⁻⁻15 মিটার এই অর্ডারের হয়। আর বোর্ড রেডিয়াসটা তুমি জানো 0.529 অ্যাংস্ট্রম, অর্থাৎ 10⁻10 মিটার এই অর্ডারে হচ্ছে। করে তুমি ক্যালকুলেটটাকে করবে, করে তুমি দেখবে এই যে P0 লেস ইকুয়াল টু আর লেস ইকুয়াল টু আর, এইটা সত্যি সত্যি তোমার টেন্স টু 0 বেরোবে। মানে আমরা রাফলি বোঝানোর জন্য ব্যাপারটাকে এইরকম করে ভাবি, সেটা হচ্ছে এই যে ধরো তুমি যদি এই মানে সাই 1s মডিউলাস স্কয়ারটা প্রবাবিলিটি ডেনসিটিটাকে প্লট করো, সেটা তোমার এরকম একটা জিনিস দেখতে হচ্ছে, এরকম একটা জিনিস দেখতে হচ্ছে তো। আচ্ছা, মোটামুটিভাবে যেখানে 95% পর্যন্ত প্রবাবিলিটি থাকে, বা 95, কখনো বলে 99, যাই হোক না কেন, সেই পর্যন্ত হচ্ছে তোমার বেসিক্যালি মানে অ্যাটমের সাইজটা। তাহলে এই অ্যাটমের সাইজটা ধরো এইটা যদি তোমার লেসছে যেখানে গিয়ে প্রায় 0 হচ্ছে, এইটা যদি অফ দ্য অর্ডার অফ 10⁻10 মিটার এই অর্ডারে হয়, যে অ্যাংস্ট্রম অর্ডার মানে 10⁻10 মিটার এই অর্ডারে হয়, তা তুমি বোঝার চেষ্টা করো যে 10⁻15 মিটার এইটা ঠিক কতটা হবে। মানে এইখান থেকে এই যে লেন্থটা, সেই লেন্থটাকে তোমাকে 10,000 না 1,00,000, 10⁵ মানে কত, 10⁵ মানে হচ্ছে 1,00,000, এটা 1,00,000 ভাগের 1 ভাগ তোমাকে নিতে হবে, ততটুকু।
তাহলে 1,00,000 ভাগের 1 ভাগ যখন তুমি নিচ্ছ, মানে আমার তো মানে অ্যাজ ইফ হচ্ছে 10 ভাগের 1 ভাগ নেওয়া হয়ে গেছে, তার বদলে তুমি 1,00,000 ভাগের 1 ভাগ যদি তুমি নিতে, তাহলে এইটুকু জায়গার মধ্যে তুমি দেখো এরকম একটা ভাবতেই পারো যে এইটা মোরাললেস কনস্ট্যান্ট আছে, মানে প্রবাবিলিটি ডেনসিটি অ্যাট দ্য নিউক্লিয়াস মানে r=0-তে যা, হ্যাঁ, এবারে r=10⁻⁻15 পর্যন্ত এটা মোরাললেস তোমার কনস্ট্যান্ট আছে, তাই না? এটা ধরে নেওয়াটা খুব স্বাভাবিক। মানে এখানে সকল নিউক্লিয়াসের ডাইমেনশনটা সেটা টোটাল অ্যাটমের ডাইমেনশনের রেসপেক্টে এত 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 ছোট, তুমি এটা ধরেই নিতে পারো এইটুকু ছোট জায়গার মধ্যে সকল তোমার প্রবাবিলিটি ডেনসিটিটা মোরাললেস একটা কনস্ট্যান্ট আছে। তাহলে কনস্ট্যান্ট হয়ে গেছে, তাহলে এই যে প্রবাবিলিটিটা, তাহলে প্রবাবিলিটি তুমি কি লিখতে পারো দেখো, তাহলে এই যে প্রবাবিলিটিটা সেটা তখন হয়ে যাবে কি, যে ψ1s যখন r=0 সেই যে প্রবাবিলিটি ডেনসিটি তাকে তুমি গুণ করে দেবে কি দিয়ে, এই ভলিউম এলিমেন্টটা দিয়ে। ভলিউম এলিমেন্টটা বেসিক্যালি মানে এই একটা প্রবাবিলিটি ডেনসিটিকে তুমি গুণ করতে হবে ভলিউম এলিমেন্টটা দিয়ে। তো ভলিউম এলিমেন্টটা দিয়ে গুণ করা তো খুব সহজ। ভলিউম এলিমেন্টে কত হবে না, এই যে রিজিয়নটা বেসিক্যালি স্ফেরিক্যাল রিজিয়ন, তার সঙ্গে গুণ করে দাও তুমি 4/3 পাই ক্যাপিটাল r3, এটা তুমি গুণ করে দিচ্ছ। মানে আমি নিউক্লিয়াসের মধ্যে পাওয়ার যে টোটাল প্রবাবিলিটিটা সেটা অবভিয়াসলি ভ্যারি করছে, সেই জন্য তোমাকে অ্যাকচুয়ালি এরকম ইন্টিগ্রেশন করে জিনিসটাকে করতে হবে। কিন্তু যেটা কথা সেটা হচ্ছে এই যে নিউক্লিয়াসের ডাইমেনশনটা এত 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 ছোট যে ওইটুকু জায়গার মধ্যে তুমি যদি ধরে নাও যে প্রবাবিলিটি ডেনসিটিটা মোরাললেস কনস্ট্যান্ট আছে, তাহলে টোটাল প্রবাবিলিটি ডেনসিটি ইনসাইড দ্য নিউক্লিয়াস মানে এই যে কোয়ান্টিটিটা এইটা হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি, মানে প্রবাবিলিটি ডেনসিটি না, টোটাল মানে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং দ্য ইলেকট্রন ইনসাইড দ্য নিউক্লিয়াস। এটা কি হবে না, তুমি জাস্ট প্রবাবিলিটি ডেনসিটি মানে কি প্রবাবিলিটি পার ইউনিট ভলিউম, তাকে তুমি জাস্ট ভলিউম দিয়ে গুণ করে দাও। মানে যে প্রবাবিলিটি ডেনসিটি তাকে তুমি গুণ করে দিচ্ছ কি দিয়ে, তার ভলিউম দিয়ে। এবং এই যে ভলিউমটা সেটা বোঝার চেষ্টা করো, রেডিয়াসটা যদি তোমার অ্যাটমের রেডিয়াসের রেসপেক্টে 10⁻⁵ টাইমস হয়ে যায়, তাহলে যখন r³ হয়ে যাবে তখন কিন্তু 10⁻⁻15 টাইমস হয়ে যাবে। তার মানে একটা ফাইনাইট কোয়ান্টিটি তাকে 10⁻⁻15 এর অর্ডারে কাউকে দিকে তুমি গুণ করো, এইটা সত্যি 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 এত ছোট হবে যেটা 10⁻⁻0। তাহলে অ্যাকচুয়ালি যেটা করা উচিত সেটা হচ্ছে এই টোটাল ইন্টিগ্রেশনটাকে করে তারপর লিমিটটাকে বসিয়ে দেখে এটা 0। আর এটা রাফলি বোঝানোর জন্য আমি এইভাবে ব্যাপারটাকে ভাবছি যে টোটাল অ্যাটমের যে রেডিয়াস তার তুলনায় নিউক্লিয়াসের রেডিয়াসটা এত 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 ছোট, তুমি ধরে নিতে পারো ওই ছোট্ট রেডিয়াসের মধ্যে প্রবাবিলিটি ডেনসিটিটা মোরাললেস কনস্ট্যান্ট আছে, এবং সেটা r=0-তে যা ভ্যালু বেসিক্যালি ওই ছোট্ট সেলের মধ্যে মানে নিউক্লিয়াসের মধ্যে যে ছোট্ট জায়গাটা আর কি, ছোট্ট জায়গাটার মধ্যে সেই সংখ্যাটা সেই ভ্যালুটা মোরাললেস কনস্ট্যান্ট। তুমি টোটাল প্রবাবিলিটি যখন ক্যালকুলেট করবে তখন এই প্রবাবিলিটি ডেনসিটি তাকে তুমি জাস্ট ভলিউম দিয়ে গুণ করবে। মানে এটা করতে গেলে তোমাকে যেটা করতে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি ইনটু নিউক্লিয়াসের ভলিউম, এটা তোমাকে গুণ করতে হচ্ছে। প্রবাবিলিটি ডেনসিটি অ্যাট দ্য নিউক্লিয়াস সেটা হচ্ছে এইটা, হ্যাঁ, যেটা যার ভ্যালু তো ওই মানে তোমার বেসিক্যালি ভ্যালুটা হচ্ছে একদম এই যে জিনিসটা মানে এই যে ভ্যালুটা যেটা বেসিক্যালি 1/πa0³ আর কি, এইটুকু হবে মানে 1/πa0³, 1/πa0³ তাকে জাস্ট এটা 1/πa0³ তাকে তুমি জাস্ট 4/3 পাই, মানে আসলে আমি এটা যে সত্যি 10⁻0 কি করে বলছি একটু বলে নিই, আর একটুখানি লিখে দিই তোমার, তাহলে সুবিধা হবে আরো বুঝতে। তাহলে এইটা হচ্ছে তোমার 1/πa0 তার কিউব এরকম অর্ডারে, আর তার সঙ্গে রইল কত 4/3 πr3, তো কত হচ্ছে দেখো 4/3 r/a0 তার কিউব। তাহলে এটা কেমন হলো, এটা অফ দ্য অর্ডার অফ 10⁻⁻15 এই অর্ডারে হলো, এই যে rটা 10⁻⁻15 এর অর্ডারে, আর a0টা হচ্ছে এইটা হচ্ছে তারপরে 10⁻10 এর অর্ডারে, 10 মিটার এই অর্ডারে। তার 10⁻15 আর 10⁻10 এই ভাগ করলে দাঁড়াচ্ছে 10⁻5, তার আবার কিউ হয়ে যাচ্ছে, তাহলে অফ দ্য অর্ডার অফ 10⁻15 অর্ডারে সেইটা এসেনশিয়ালি টেন্ডস টু তোমার 0। তার মানে আলটিমেটলি কি হলো, আলটিমেটলি যেটা আমাদের হাইসেনবার্গ আনসার্টেনিটি প্রিন্সিপাল থেকে যে কনক্লুশনটা তুমি পৌঁছে গেলে সেটাই সত্যি, যে হ্যাঁ সত্যি সত্যি নিউক্লিয়াসের মধ্যে ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা তোমার টেন্ডস টু 0, মানে এক্স্যাক্টলি 0 না বললেও তোমার ওটাকে টেন্ডস টু 0, মানে টোটাল প্রবাবিলিটি কিন্তু 1 ধরো, তার রেসপেক্টে এইটা এত 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 এতই ছোট যে তুমি ওটাকে জাস্ট নেগলেক্ট করতে পারো। তাহলে বোঝা গেল যে দিস এক্সপ্লেন্স হোয়াই there is
essentially zero probability of find the electron inside the nucleus. কি ঠিক আছে, ব্যাপারটা বোঝা গেছে? হ্যাঁ স্যার হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে সেই মানে অ্যানালজিটা আমরা কিন্তু রিজলভ করে ফেললাম। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটাকে করব সেটা হচ্ছে, দেখো যে অনেক কিছুই ক্যালকুলেট করার সময় না এই টাইপের জিনিস না তোমাকে কষতে হয়। এই যে ইন্টিগ্রাল আর ইকুয়াল টু 0 থেকে ক্যাপিটাল আর 4 পাই আর স্কয়ার সাই 1 মডিউলাস স্কয়ার ডিআর, বা তোমার বেসিক্যালি এই আরটা হয়তো একটা পার্টিকুলার লিমিট আছে, 0 থেকে কখনো ইনফিনিটি, 0 থেকে কখনো আর, বা 0 থেকে অন্য কিছু, আর থিটার ফাইটা তার যে কোনো ভ্যালু হতে পারে আর কি। সেরকম কোনো কোয়ান্টিটি কিন্তু অনেক সময় বের করার দরকার পড়ে, এবং সেই কনটেক্সটে আমরা একটা নতুন ফাংশন ডিফাইন করব যাকে বলা হয় রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটাকে আরডিএফ বলা হয়, অথবা তুমি এটাকে বলতে পারো রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি। মানে আগেরটা হলো নর্মাল প্রবাবিলিটি ডেনসিটি, এখন হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি। রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, সেখান থেকে হচ্ছে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি। তাহলে এই টার্মগুলো আমি একটুখানি এবারে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। আচ্ছা, তুমি এরকম একটা প্রবলেম দিয়ে গল্পটা শুরু করো, সেটা হচ্ছে এই যে ধরো তুমি সকল একটা আর রেডিয়াসের একটা স্ফিয়ার তুমি কনসিডার করছো, আর রেডিয়াসের একটা স্ফিয়ার তুমি কনসিডার করছো, আর একটা কোসেন্ট্রিক আর একটা স্ফিয়ার কনসিডার করছো, কারণ রেডিয়াসটা একটু একটু বেশি, এটা ধরো আর প্লাস ডিআর। এইটা হচ্ছে ধরো আর প্লাস ডিআর। এবার তুমি চাইছো যে এই যে স্ফেরিক্যাল সেলটা, এই স্ফেরিক্যাল সেলের মধ্যে তোমার সকল ইলেকট্রনকে পাওয়ার সম্ভাবনা কতটা বা প্রবাবিলিটিটা কতটা, সেটা আমি দেখতে চাইছি। মানে এই যে সেলটা, সেই উইথটা হচ্ছে তোমার বেসিক্যালি ডিআর আর কি, মানে সেলটা তার উইথটা হচ্ছে তোমার বেসিক্যালি ডিআর। তাহলে আমি কি চাইছি না প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন উইদিন এ spherical shell of radius r and r plus dr, এটা আমি বের করতে চাইছি। আচ্ছা, সেটা ধরো নাম দিচ্ছি এরকম একটা কিছু পি আর ডিআর, এরকম একটা আমি নাম দিলাম। হ্যাঁ, প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন উইদিন এ স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস আর এন্ড আর প্লাস ডিআর, এরকম পি আর ডিআর এরকম আমি নাম দিচ্ছি। আচ্ছা দেখো, তোমার কোন একটা ফাংশন, মানে আমি এটা এখানে না এখন ওয়ান এসটা আমি এখন নাম দিচ্ছি না, যে কোনো একটা পার্টিকুলার ফাংশন, সেটা অবভিয়াসলি এন এল এবং এম এল এর উপর ডিপেন্ড করে। মানে এখন আমি জেনারেলি এটা ডিফাইন করে দিচ্ছি না, ওয়ান এসটা আমি পরে স্পেশাল কেস হিসেবে ভাববো আর কি। এন এল এম বা ওয়ান এন এল এম এল, এখানে এম এস যেহেতু নাই, তুমি শুধু এন এল এম এইরকম ভাবেই লিখতে পারো। তাহলে এইটা হচ্ছে তোমার সকল প্রবাবিলিটি ডেনসিটি এইটা। এবারে আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা, এইটা হচ্ছে করসপন্ডিং ভলিউম এলিমেন্ট ডি ফাই, এটা হচ্ছে ভলিউম এলিমেন্ট আর স্কোয়ার ডিআর সাইন থিটা ডি থিটা ডি ফাই। তাহলে এইটা তার মানে তুমি যদি একটুখানি মানে ছোট্ট মানে এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা বেসিক্যালি কি না, তোমার আরটা যখন আর থেকে আর প্লাস ডিআর যাচ্ছে, থিটাটা যখন থিটা থেকে থিটা প্লাস ডি থিটা যাচ্ছে, আর ফাইটা যখন ফাই থেকে ফাই প্লাস ডি ফাই যাচ্ছে, তাহলে একটা ছোট্ট ভলিউম এলিমেন্ট আসছে, সেই ভলিউম এলিমেন্ট হচ্ছে এইটা তোমার সকল এইটা সেইটা। এবার এইটাকে তুমি যদি ইন্টিগ্রেট করতে, লেটস সে ফাইটা 0 থেকে 2 পাই পর্যন্তই নিচ্ছ, থিটাটা 0 থেকে পাই পর্যন্তই নিচ্ছ, এবার আটটা যদি আমি 0 থেকে ইনফিনিটি, তাহলে টোটাল প্রবাবিলিটি হয়ে যেত। কিন্তু আমি আটটা কতদূর নেব না, আমি তো চাইছি আটটা আর থেকে আর প্লাস ডিআরই যাক, তাহলে এই পার্টটা ইন্টিগ্রেট করতে হচ্ছে না। মানে যে ভেতরের পার্টটা বেসিক্যালি কি রিপ্রেজেন্ট করে, যে প্রবাবিলিটি অফ ফাইন্ডিং অ্যান ইলেকট্রন উইদিন এ স্মল ভলিউম এলিমেন্ট, যেখানে আটটা আর থেকে আর প্লাস ডিআর হয়, থিটাটা থিটা থেকে থিটা প্লাস ডি থিটা হয়, আর ফাইটা ফাই থেকে ফাই প্লাস ডি ফাই হয় এইটা।
এবারে আমি যেহেতু যে এই পুরো মানে একটা ছোট্ট মানে ধরো আমি কথা বলছি যে এইটুকু সেল হয়তো এইটুকু সেল যদি এইটুকু সেলের মধ্যে প্রবাবিলিটি আমি ক্যালকুলেট করতে চাইতাম, এই সেলটা হয়তো ভলিউমটা হচ্ছে তোমার বেসিক্যালি সকাল আর স্কোয়ার দিয়া সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হচ্ছে এইটুকু হয়তো তোমার ভলিউম এলিমেন্ট, ঠিক আছে তো? তাহলে তোমার এই পার্টিকুলার পয়েন্টে তোমার প্রবাবিলিটি ডেনসিটিটা হয়ে যাবে কত, এই ওয়েভ ফাংশন মডিউলাস স্কোয়ার ইনটু সেই ভলিউম এলিমেন্টে তুমি গুণ করে দিতে। এবার তার বদলে তোমাকে এই পুরোটা যখন করতে হচ্ছে তখন থিটার সব ভ্যালু নিয়ে নিতে হচ্ছে, ফাইয়ের সব ভ্যালু নিয়ে নিতে হচ্ছে, শুধু আরটা সেই আর থেকে আর প্লাস ডিআরই নিতে হচ্ছে। এবার আরটা যদি তুমি জিরো থেকে ইনফিনিটি নিতে তাহলে পুরো স্পেসটা হয়ে যেত, তখন সেই উত্তরটা 1 বেরিয়ে যেত। আমি ওইটা চাইছি না, আমি চাইছি প্রবাবিলিটি অফ ফাইন্ডিং ইলেকট্রন উইদিন এ স্ফেরিক্যাল শেল অফ রেডিয়াস আর এন্ড আর প্লাস ডিআর। সেটা কি হবে, শুধু আর এর উপর ইন্টিগ্রেশনটা হবে না, থিটা এবং ফাই এর উপর ইন্টিগ্রেশনটা হয়ে যাবে। বোঝা গেল জিনিসটা? ঠিক আছে। হ্যাঁ স্যার। আচ্ছা এবারে যদি আমি ধরে নিই যে এই যে উইথটা ডিআরটা কিন্তু 1 হয়ে যেত, মানে যদি এমন হতো যে ইফ ডিআর ইকুয়াল টু 1, মানে উইথটা যদি 1 হয়ে যেত তাহলে কি হতো, দেন তুমি পিআরটাকে লিখতে পারতে ইন্টিগ্রাল থিটাটা হচ্ছে 0 থেকে পাই, ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই, সাই এন এল এম তার মডিউলাস স্কোয়ার আর স্কোয়ার হয়ে গেল, ডিআরটা 1 করে দিয়েছো, সাইন থিটা ডি থিটা হয়ে গেল, ডি ফাই হয়ে গেল। এইটা মানে অ্যাজ ইফ ডিআরটাকে 1 করে তুমি এটা করলে, মানে অ্যাজ ইফ ডেনসিটি টাইপের একটা জিনিস, অ্যাজ ইফ টু সেন্সে ডেনসিটি নয়, মানে এটা করছি এই যে স্ফিয়ারটা তুমি কনসিডার করে তার উইথটা আরবিট্রারি ডিআর না করে সেটাকে তুমি জাস্ট 1 করে দিয়েছো, তাহলে এই যে পিআরটা পাওয়া গেল, তাহলে দিস ইজ known as radial probability density, this is known as radial probability density or the radial distribution function. রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি অর দ্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে এই যে কোয়ান্টিটিটা মানে এই পিআর ডিআরটা নয় কিন্তু পিআরটা, সেই পার্টটা হচ্ছে তোমার সকল রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি। ঠিক আছে, তাহলে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি ডেফিনেশনটা পরিষ্কার, ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে দেখো একটা স্পেশাল কেস, আচ্ছা স্পেশাল কেসটা আমি পরে বলছি। স্পেশাল কেস না পরে বলছি, তার আগে জেনারেল কেসটা একটুখানি বলি। এবারে দেখো নাও এই যে সাই এন এল এম যেটা, এটাকে কিন্তু তুমি রেডিয়াল পার্ট, থিটা পার্ট আর ফাই পার্ট তার গুণফল হিসেবে লিখতে পারো। তুমি জানো যে ফাইটা হচ্ছে এম এর উপর ডিপেন্ড করে, থিটা হচ্ছে এল আর মড এম এর উপর ডিপেন্ড করে, আর আরটা হচ্ছে এন আর এল এর উপর ডিপেন্ড করে। নাও পি আর যেটা তুমি লিখেছিলে সেটা কি হবে না, ইন্টিগ্রাল থিটাটা 0 থেকে পাই, ফাইটা 0 থেকে 2 পাই, সাই মডিউলাসের স্কোয়ারটা মানে হচ্ছে আর আর মডিউলাসের স্কোয়ার, থিটা থিটা মডিউলাসের স্কোয়ার, ফাই ফাই মডিউলাসের স্কোয়ার হবে। মানে এই যে তোমার ওয়েভ ফাংশনের যে ওভারঅল স্কোয়ারটা তুমি করেছো, তাহলে যেহেতু তুমি জানো যে ওভারঅল ওয়েভ ফাংশনটা হচ্ছে তোমার যেটা আর থিটা এবং ফাই এর ফাংশন, সেটা তোমার রেডিয়াল পার্ট থিটা পার্ট ফাই পার্টের গুণফল হিসেবে তুমি লিখতে পারো। তাহলে এটাকে লিখতে পারবে কিরকম ভাবে, রেডিয়াল পার্ট তার মডিউলাসের স্কোয়ার, যেটা অবশ্যই এন আর এল এর উপর ডিপেন্ড করে, থিটাটা হচ্ছে এল আর মড এম এর উপর ডিপেন্ড করে, আর এটা এম এর উপর ডিপেন্ড করে। এইটা হলো, তার সঙ্গে কি কি থাকছে, একটা আর স্কোয়ার থাকছে, একটা আর স্কোয়ার পার্ট থাকছে,
সাইন থিটা ডি থিটা পার্ট থাকছে আর ডি ফাই পার্ট থাকছে, মানে এখানে যা যা আছে আমি সেইটাকে লিখে ফেললাম, এই যে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা যেমন আছে আমি লিখে দিলাম। তাহলে তুমি খেয়াল করে দেখো যে তোমার সকল এই থিটা এল এম এম থিটা এই মডিউলাসের স্কোয়ার সাইন থিটা ডি থিটা এই পার্টটাকে তুমি আলাদা করে দিতে পারছো। ইন্টিগ্রাল ফাই এম ফাই তার মডিউলাসের স্কোয়ার ডি ফাই 0 থেকে 2 পাই তুমি আলাদা করে দিতে পারতো, আর আর পার্টটার উপরে যদি কোনো ইন্টিগ্রেশন নেই তাহলে এটা আর স্কোয়ার হয়ে গেল আর এন এল আর, এটা করে দিতে পারছো। ঠিক আছে, মানে আর পার্টটাকে আলাদা করে ফেললাম, থিটা পার্টটাকে আলাদা করে ফেললাম, ফাই পার্টটাকে আলাদা করে ফেললাম, আর পার্টের উপর কোনো ইন্টিগ্রেশন সাইন নাই, শুধু থিটা পার্ট এবং ফাই পার্টের মধ্যে ইন্টিগ্রেশন সাইনটা আছে। আচ্ছা, এবার এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা কত হবে না, দিস ইজ নাথিং বাট 1, কারণ থিটা পার্ট আলাদা করে নর্মালাইজড। এই পার্টটা তার ভ্যালুটা কত হবে, সেটাও আলাদা করে 1, কারণ ফাই পার্টটা হচ্ছে তোমার আলাদা করে নর্মালাইজ। তা যদি হয় তাহলে আলটিমেটলি জিনিসটা কত দাঁড়ালো, আর স্কোয়ার আর এন এল আর মডিউলাস স্কোয়ার, এইটা দাঁড়িয়ে যাচ্ছে। তার মানে যে যদি দেখো তোমার ওভারঅল ওয়েভ ফাংশন জানা থাকে তখন তুমি এই ফর্মুলাটা ব্যবহার করতে পারবে, মানে রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন ডিফাইন করার জন্য যদি তোমাকে টোটাল ওয়েভ ফাংশনটা দেওয়া থাকে তাহলে তোমাকে এই ফর্মুলা ইউজ করতে হবে আর কি। তাহলে আমি জাস্ট এখানে বলে দিচ্ছি যে দিস ফর্মুলা can be used when overall wave function psi n l m is supplied। কিন্তু ওভারঅল ওয়েভ ফাংশন তোমার বলে দেওয়া থাকে তখন তুমি এই ফর্মুলাটাকে ইউজ করবে। হ্যাঁ, এটা। আর এই যে ফর্মুলাটা দেখো পি আর, এইটা, তাহলে এটাও কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটির ফর্মুলা। এটা কখন তুমি ইউজ করবে, যদি তোমাকে রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন আলাদা করে বলে দেওয়া থাকে। তাহলে দিস ফর্মুলা ক্যান বি ইউজড কখন না, when radial part of the wave function that is r n l r is supplied। তা তোমাকে যখন ক্যালকুলেশন করতে বলবে তুমি খেয়াল রাখবে যে তোমাকে টোটাল ওয়েভ ফাংশন দেওয়া আছে না তোমার রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন বলে দেওয়া আছে। তা টোটাল ওয়েভ ফাংশন বলে দেওয়া থাকবে তোমাকে কিন্তু এই পুরো কাজটাকে করতে হবে একদম পুরো এইখান থেকে। আর যদি তোমার শুধুমাত্র রেডিয়াল পার্ট অফ দ্য ওয়েভ ফাংশন বলে দেওয়া থাকে তাহলে কিন্তু খুব ইজিলি তুমি আর স্কোয়ার এবং আর এন এল আর মডিউলাস স্কোয়ার এইটা তুমি করে ফেলতে পারবে। আর এবার আমি চলে আসছি একটা স্পেশাল কেসে। if it is a s orbital, তাহলে তখন কি হবে, তখন দেখো তখন তুমি যে এই যে তখন মানে যেটা মোদ্দা কথা সেটা হচ্ছে যে তখন হচ্ছে ওয়েভ ফাংশনটা এক্সপ্লিসিটলি থিটা এবং ফাই এর উপর ডিপেন্ড করে না। দেন দ্য ওয়েভ ফাংশন বা অরবিটাল আর কি, ওয়েভ ফাংশন সাই এন এল এম does not depend on theta and phi explicitly, মানে explicitly theta phi এর উপর তখন সে ডিপেন্ড করছে না। if it is s orbital then the wave function psi n l m does not depend on theta and phi explicitly। ঠিক আছে, আর এবার explicitly theta phi এর উপর যদি ডিপেন্ড না করে তাহলে তখন কি হচ্ছে দেখো, দেন একটা s অরবিটালের জন্য রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা তুমি লিখতে পারছো ইন্টিগ্রাল থিটাটা হচ্ছে 0 থেকে পাই, ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই, সাই এস অরবিটাল মানে এন এস অরবিটাল মানে 1s হতে পারে 2s হতে পারে 3 হতে পারে 3s হতে পারে ইত্যাদি, তার স্কোয়ার, তার সঙ্গে তোমার গুণ হয়ে যায় হচ্ছে তোমার যেমন আছে আর স্কোয়ার থাকবে, সাইন থিটা ডি থিটা থাকবে, ডিফাই থাকবে। একদম বেসিক ডেফিনেশন থেকে আমি জাস্ট ব্যাপারটাকে লিখছি। আর এবারে কথাটা হচ্ছে যে
এই সাই এনএস যেটা, এটা তো থিটা এবং ফাই এর উপর ডিপেন্ড করে না, আর আমি ইন্টিগ্রেটটা করবো থিটা ফাই এর উপরে, তার মানে এই পার্টটাকে তুমি চাইলে বাইরে বের করে নিয়ে চলে আসতে পারছো, অর্থাৎ সাই এনএস মডিউলাস স্কয়ারটা বাইরে বেরিয়ে চলে এলো, কারণ ওটা থিটা ফাই এর উপর ডিপেন্ড করে না, আর স্কয়ারটা বাইরে বেরিয়ে চলে এলো, আর এখানে পড়ে রইল কি সাইন থিটা ডি থিটা ডি ফাই, যেখানে এর লিমিটটা 0 থেকে পাই অবধি, এর লিমিটটা 0 থেকে 2 পাই অবধি। ঠিক আছে, আর এবার এই যে ভ্যালুটা আমি অলরেডি ক্যালকুলেট করে তোমাকে দেখিয়েছি, এটা 2 হয়, আর এই যে ভ্যালুটা এটা ক্যালকুলেট করি তোমাকে দেখিয়েছি, এটা অলরেডি 2 পাই হয়, তাহলে 2 আর 2 পাই মিলে 4 পাই হলো, তাহলে আলটিমেটলি জিনিসটা দাঁড়ালো কত, 4 পাই আর স্কয়ার ইন্টু সাই এনএস মডিউলাস স্কয়ার। তাহলে দেখো যখন তোমার সকল এস অরবিটাল হবে, তখন রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি বা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন তুমি এই ফর্মুলাটাকে ইউজ করতে পারবে। তাহলে দিস ফর্মুলা can be used when the orbital is s orbital। s orbital মানে 1s হতে পারে, 2s হতে পারে, 3s হতে পারে, মানে একমাত্র s অরবিটালের জন্য তুমি এটাকে ব্যবহার করতে পারবে। সেখানে এটা আমি স্পেশাল কেস হিসেবে বলছি, মানে এই যে ফর্মুলাটা সেটা কিন্তু সবসময় সত্যি, যে কোনো অরবিটালের ক্ষেত্রে ব্যবহার করতে পারবে। এই যে ফর্মুলাটা, হ্যাঁ, এটা এই যে ফর্মুলাটা, এটাও তুমি হচ্ছে সবসময় ব্যবহার করতে পারো, যে কোনো অরবিটালের ক্ষেত্রে তুমি ব্যবহার করতে পারবে এইটা। কিন্তু এই লাস্টের ফর্মুলাটা এইটা কিন্তু স্পেশালি হচ্ছে যখন এস অরবিটাল, তার জন্য ব্যবহার করতে পারবে। ঠিক আছে, তাহলে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটা কিন্তু তোমার 4 পাই আর স্কয়ার সাই এনএস তার স্কয়ার, মানে যে কোনো অরবিটাল যদি হতো, ধরো একটা পি অরবিটাল হতো তার ক্ষেত্রে কিন্তু রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে 4 পাই আর স্কয়ার ইন্টু এইটা স্কয়ার এইরকম ভাবে তুমি লিখতে পারবে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। তাহলে এটা কিন্তু কেয়ারফুলি থাকবে, আমাদের সময় মানে অনেক বইও এগুলো ভুল লেখা থাকতো, মিসকনসেপশন তৈরি হতো, মানে তোমাকে পরীক্ষায় তো ইনঅর্গানিক কেমিস্ট্রিতে রেডিয়াল ডিস্ট্রিবিউশন, তার রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন মানে আরডিএফ প্লট বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি প্লটটা থাকতো, সেইখানে ওয়াই অ্যাক্সিস বরাবর মানে যা খুশি লেখা থাকতো আর কি, মানে ওয়াই অ্যাক্সিস বরাবর মানে মানে তোমার এই কখনো 4 পাই আর স্কয়ার সাই মডুলাস স্কয়ার লেখা আছে, কখনো আর স্কয়ার ক্যাপিটাল আর মডিউলাস স্কয়ার এইভাবে লেখা আছে, ইত্যাদি ইত্যাদি আর কি, বিভিন্ন কিছু লেখা থাকতে পারতো। কিন্তু খেয়াল রাখবে যে এস অরবিটালের ক্ষেত্রে ঠিক আছে, আমি 4 পাই আর স্কয়ার সাই মডিউলাস স্কয়ারটাকে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন হিসেবে লিখতে পারি, কিন্তু পি অরবিটাল বা ডি অরবিটালের ক্ষেত্রে কিন্তু এরকম ভাবে লিখতে পারবো না। কিন্তু এইটা তুমি সবসময় লিখতে পারবে, মানে এই যে লেখাটা এটা সবসময় লিখতে পারবে, বা এই যে ফর্মুলাটা এটা তুমি সবসময় লিখতে পারবে। ঠিক আছে, এটা মাথায় রাখ। আচ্ছা চলো, এটা কেয়ারফুল হবে কিন্তু, হ্যাঁ, এটা তো মানে মানে যখন ওয়াই অ্যাক্সিসটা তুমি লেবেল করবে, লেবেল করার সময় কিন্তু ওই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বানান করে লেখো তবু ঠিক আছে, কিন্তু যে কোনো অরবিটালের ক্ষেত্রে তুমি এইরকম ভাবে লিখে দিতে পারো না। আচ্ছা চলো, এবারে আমরা একটা এক্সাম্পলে চলে আসি। আমি এখানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে ডিফাইন করলাম, সেটা কিন্তু জেনারেল কেসে ডিফাইন করে ফেললাম, কিন্তু আমাদের আলোচনাটা হচ্ছিল কি নিয়ে, আলোচনাটা হচ্ছিল এস অরবিটাল নিয়ে। তাহলে এস অরবিটালে আমি ফিরে আসছি। আচ্ছা, তাহলে এস অরবিটালের ক্ষেত্রে কি হচ্ছে, ওয়ান এস অরবিটালে, মানে এস অরবিটাল ওয়ান এস অরবিটালের ক্ষেত্রে এক্সাম্পল হচ্ছে, তাহলে ফর ওয়ান এস অরবিটাল মানে হাইড্রোজেন অ্যাটম আর কি, সাই ওয়ান এসটা কত, 1/√ওভার পাই এ জিরো তার কিউব e⁻⁻r বাই এ জিরো। তো তাহলে দেন রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, যা খুশি বলবেন, রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি or radial distribution function is given by p1s, সেটা r এর ফাংশন হবে, সেটা কি না, যেহেতু এস অরবিটাল তাহলে 4 পাই আর স্কয়ার লিখে দাও, সাই 1s তার মডিউলাস স্কয়ার লিখে দাও, সাই 1s মডিউলাস স্কয়ার এটা লিখে দাও, কত হচ্ছে না 4 পাই আর স্কয়ার 1/পাই এ জিরো তার কিউব e⁻⁻2r বাই এ জিরো। এইটা পাই পাই কেটে সব গেছে, এটা কি দাঁড়াচ্ছে তোমার বেসিক্যালি
4 আসছে একটা, আর স্কোয়ার মানে 4/a0 কিউব একটা আছে, আর স্কোয়ার e⁻²r/a0 এরকম একটা তোমার দেখতে হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি যদি প্লট করার চেষ্টা করো, এখানে তুমি যেটা প্লট করছো সেটা হচ্ছে, দেখান। হ্যাঁ বলো। ঠিক আছে, ঠিক আছে, ওকে স্যার। তাহলে এদিকে তুমি এই রকম ভাবে লেখো যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন, অথবা তুমি এটাকে এইভাবে লিখতে পারো 4πr² ψ1s মডিউলাস স্কোয়ার, অথবা তুমি লিখতে পারো r² r1s মডিউলাস স্কোয়ার, যা খুশি আর কি, বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি, হ্যাঁ যা খুশি তুমি লিখতে পারছো। এটা আর এর রেসপেক্টে প্লট করছো। আচ্ছা দেখো, এই যে ফাংশনটা, এটা মানে একটা পলিনোমিয়াল পার্ট আছে যেটা আর স্কোয়ারের সঙ্গে যায়, একটা এক্সপোনেনশিয়াল পার্ট আছে। তাহলে একটা পলিনোমিয়াল পার্ট একটা এক্সপোনেনশিয়াল পার্ট যদি হয়, তাহলে প্রথম দিকটা পলিনোমিয়াল পার্টের মতো করে, অর্থাৎ 1/, মানে আর স্কোয়ারের মতো করে প্যারাবোলিক্যালি যাবে। প্রথম দিকটা এখানে তোমার প্যারাবোলিক্যালি যাবে, তারপরে ওটা তোমার একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, ম্যাক্সিমামে পৌঁছে হচ্ছে তারপরে সেটা হচ্ছে তোমার এক্সপোনেনশিয়ালি ডিকে করবে, এক্সপোনেনশিয়ালি আস্তে আস্তে ডিকে করবে। ঠিক আছে, তাহলে এই যে প্রথম দিকটা, এই প্রথম দিকটা কেমন করে যাচ্ছে না, আর স্কোয়ারের সঙ্গে যাচ্ছে কিন্তু, আর এই শেষের দিকটা কেমন করে আসছে না, e⁻²r/a0 এর মতো করে যা নামছে। তাহলে যদি একটা পলিনোমিয়াল, এবং এটা তুমি সেই ম্যাক্সওয়েল স্পিড ডিস্ট্রিবিউশন মানে ভেলোসিটি ডিস্ট্রিবিউশন বা স্পিড ডিস্ট্রিবিউশন যখন দেখেছো সেই রকমের ব্যাপার, যে প্রথম দিকটা হচ্ছে একটা পলিনোমিয়াল পার্ট, একটা এক্সপোনেনশিয়াল পার্ট, আর যখন ছোট তখন পলিনোমিয়াল পার্ট ডমিনেট করে, আর যখন বড় তখন এক্সপোনেনশিয়াল পার্ট ডমিনেট করে। হ্যাঁ, এটা আসলে এটা আস্তে 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 জিরোর দিকে যাচ্ছে তোমার। এটা তাহলে প্রথম দিকটা হচ্ছে ওই আর স্কোয়ারের মতো করে গেল, তারপর একটা ম্যাক্সিমামে পৌঁছালো, তারপর সেটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিকে করলো। তাহলে 1s অরবিটালের ক্ষেত্রে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন বা রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি প্লটটা হচ্ছে এই ধরনের দেখতে হচ্ছে এটা। আচ্ছা, এবারে তুমি পরিষ্কার এখানে বুঝতে পারছো যে যদি তুমি আরটাকে 0 থেকে ইনফিনিটি পর্যন্ত না টোটাল প্রবাবিলিটি বোঝানো হয়ে যায়, সেটা বেসিক্যালি তুমি 1 বেরোবে। মানে তুমি যদি এরিয়া আন্ডার দ্য কার্ভটাকে বের করো, এরিয়া আন্ডার দ্য কার্ভ, এটা বেসিক্যালি কিছুই না, পিআর ডিআর তোমাকে করতে হচ্ছে। তুমি এটা তো বেসিক্যালি পিআর না, মানে 1s এর জন্য তো রেডিয়াল প্রবাবিলিটি ডেনসিটি আর কি এটা। তাহলে বেসিক্যালি p1s এর জন্য পিআর ডিআর তোমাকে ইন্ডিকেট করছে আরটা 0 থেকে ইনফিনিটি অবধি, এটা তোমাকে করতে হবে। আর এইটা যে করা দেখো, মানে এইটার বেসিক্যালি মানেটা কি, মানেটা কিছুই না, তোমার এই যে পিআর ডিআরটা ছিল কি না ψ1s, তার মডিউলাসের স্কোয়ার ছিল আর স্কোয়ার ছিল, সাইন থিটা ডি থিটা ছিল, ডি ফাই ছিল। এবার তার সঙ্গে আর একটা ডিআর গুণ হয়ে গেছে, আর একটা এক্সট্রা ইন্টিগ্রেশন হয়ে গেছে আরটা 0 থেকে ইনফিনিটি। আচ্ছা, থিটা তো অলরেডি তোমার 0 থেকে পাই ছিল, আর ফাইটা তো তোমার 0 থেকে 2π ছিল। তার মানে তুমি কি করলে দেখো, মানে এই p1s আর ডিআর এই যে পার্টটা, সেটা জাস্ট সিম্পলি হচ্ছে এই লাস্টের ইন্টিগ্রেশনটা বাদ দিয়ে বাকি পার্টটা তোমার অলরেডি ছিল। তাহলে এই যে জিনিসটা দেখো, এইটা হচ্ছে জাস্ট সিম্পলি 1 হয়ে যাচ্ছে, কারণটা কি না, অ্যাজ দ্য অরবিটালস আর নর্মালাইজড, এটা তার টোটাল এরিয়া আন্ডার দ্য কার্ভ সেটা কিন্তু বেসিক্যালি 1 হয়ে যাবে। এটা জাস্ট রিপ্রেজেন্ট করছে যে মানে এটা কেন হচ্ছে না, কারণ ওয়েভ ফাংশনটা বা অরবিটালটা হচ্ছে নর্মালাইজড বলে। এইটা হলো। আচ্ছা, এবারে দেখো যে তুমি এই যে ছবিটা, এই ছবি থেকে একটা জিনিস বুঝতে পারছো যে ওটা তোমার একটা ম্যাক্সিমা দিয়ে গেছে। মানে ম্যাক্সিমা মানে আমি তো কি করছি, যে নিউক্লিয়াস থেকে আস্তে 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 দূরত্ব বাড়াচ্ছে, করে একটা ছোট্ট ছোট্ট স্ফেরিক্যাল সেল কনসিডার করছে। তাহলে একটা ডিস্টেন্সে যাওয়ার পরে তুমি যেটা দেখতে পাচ্ছ যে সোকাল প্রবাবিলিটি ডেনসিটিটা ম্যাক্সিমাম হয়ে গেছে। তাহলে এই যে পার্টিকুলার ভ্যালু অফ আর যেখানে গেলে প্রবাবিলিটি ডেনসিটিটা ম্যাক্সিমাম হয়ে যায় তাকে বলা হয় মোস্ট প্রবাবল রেডিয়াস। তাহলে মোস্ট প্রবাবল রেডিয়াস বলে একটা টার্ম এখানে অটোমেটিক্যালি ডিফাইন হয়ে যাচ্ছে, মোস্ট প্রবাবল রেডিয়াস
এটাকে আর এমপি এরকম ভাবে এক্সপ্রেস করা হচ্ছে। এটা কি? দিস ইজ দ্য distance from the nucleus where there is a maximum probability of finding the electron। তখন ইলেকট্রনকে পাওয়ার প্রবাবিলিটিটা ম্যাক্সিমাম হচ্ছে। তাহলে এবারে টু ফাইন্ড মোস্ট প্রবাবল রেডিয়াস আমি কি করব? আমি যেটা করব না ডিপি, আচ্ছা 1s এর জন্য করছি বলে এই রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনটাকে তুমি জাস্ট বেসিক্যালি আর এর রেসপেক্টে ডেরিভেটিভ করবে, ডেরিভেটিভ করে তুমি 0 করবে। তাহলে কি দাঁড়াচ্ছে এটা? ডি ডিআর দেখো 4/a0 কিউব ছিল, আর স্কোয়ার ছিল ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 ছিল। দিস হ্যাজ টু বি ইকুয়াল টু 0। এই যে এখানে জাস্ট p1s r 4/a0 কিউব আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 সেটাকে বসালাম, এটা 0 করলাম। আচ্ছা 4/a0 কিউবটা বাদ চলে গেল, তাহলে ডেরিভেটিভটা করলে দাঁড়াচ্ছে প্রথমটা 2r ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 প্লাস হচ্ছে আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 আর এই ভেতরের পার্টটা ডেরিভেটিভ করলে মাইনাস 2/a0। দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি পাচ্ছ এই দুইটা বাদ দিয়ে দাও, তাহলে পড়ে থাকছে আর ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 কে তুমি কমন নিয়ে নাও, তাহলে পড়ে থাকে 1 মাইনাস দুইটা বাদ চলে গেছে, একটা r/a0 হলো এইটা। দিস ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 0। তাহলে এখান থেকে তুমি কি পাচ্ছ না আইদার r ইকুয়াল টু 0 and or e to the power minus 2r/a0 equal to 0 অর্থাৎ r tends to infinity and or 1 minus r/a0 equal to 0 অর্থাৎ r টা হচ্ছে তোমার বেসিক্যালি a0 এইটা। আচ্ছা ছবি তোমায় কি বলছে যে r equal to 0 আর r equal to infinity, r equal to 0 এবং r equal to infinity এই দুজনের ক্ষেত্রেই কিন্তু বেসিক্যালি প্রবাবিলিটি ডেনসিটিটা 0। তাহলে ম্যাক্সিমাটা কোথায় পাবে? তুমি এই জায়গাতে শুধু পাচ্ছে। তাহলে মানে from the plot it is clear that at r equal to 0 or r equal to infinity p1s r is actually equal to 0. Hence they cannot correspond ম্যাক্সিমাম পয়েন্ট, তারা ম্যাক্সিমাম পয়েন্ট করসপন্ড করতে পারে। তাহলে একমাত্র অল্টারনেটিভ পড়ে রইলে কি এইটা, দিস ইজ দ্য মোস্ট প্রবাবল রেডিয়াস, সেটা হচ্ছে তোমার a0। দেখো মানে মজাটা হচ্ছে যে তোমার বোর থিওরি থেকে যে রেডিয়াসটা তুমি পেতে, মানে গল্পটা কিরকম যে বোর থিওরি থেকে এটা ছিল, বোর থিওরিতে ছিল হচ্ছে 2 ডাইমেনশনাল পিকচার। এটা 2 ডাইমেনশনাল পিকচার যেখানে ছিল অরবিট। আর যখন তোমার ওয়েভ মেকানিক্যাল মডেল হলো বা শোরিঞ্জার ইকুয়েশন থেকে তুমি যখন করলে, এটাকে ওয়েভ মেকানিক্যাল মডেল বলা হয়। ওয়েভ মেকানিক্যাল মডেলটা বেসিক্যালি তোমার 3 ডাইমেনশনাল পিকচার, যেখানে অরবিট বলে গল্পটা নেই, সেটা হচ্ছে অরবিটাল। এবারে 1s এর জন্য তোমার কি হচ্ছে মানে 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 n ইকুয়াল টু 1 এর জন্য দাদা, মানে বোর অরবিটে তো s বলে কিছু নেই, মানে এটা হচ্ছে যে n ইকুয়াল টু 1 এর জন্য তোমার কি হচ্ছে না নিউক্লিয়াসকে কেন্দ্র করে একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনটা ঘুরে বেড়াচ্ছে। ইলেকট্রনটা একটা নির্দিষ্ট ব্যাসার্ধের বৃত্তাকার কক্ষপথে তোমার ঘুরে বেড়াচ্ছে, যার রেডিয়াসটা হচ্ছে একদম a0, একদম পুরো ফিক্সড। আর হয় এই পার্টিকুলার কেসে কি হচ্ছে না, এই পার্টিকুলার কেসে হচ্ছে তোমার বেসিক্যালি একটা আর নিউক্লিয়াসকে কেন্দ্র করে তোমার বেসিক্যালি একটা 3 ডাইমেনশনাল রিজিয়ান আছে। একটা ছবিটা 3 ডাইমেনশনাল রিজিয়ান আছে, হ্যাঁ 3 ডাইমেনশনাল রিজিয়ান আছে। এবারে এটা এই ছবিটা স্ফেরিক্যাল, তাই তো? এবার এর যদি তুমি কন্ট্যুর প্লট নাও, অর্থাৎ 3 ডাইমেনশনাল প্লটে তুমি 2 ডাইমেনশনাল প্রজেকশন নাও, এর আমি কি করবো না একটা কন্ট্যুর প্লট দেবো।
আমরা দেখবে তোমার কন্ট্যুর প্লট আমাদের ভলিউম 1-এ কি করে কন্ট্যুর প্লট আঁকতে হয় সব শিখিয়ে টিকিয়েছিলাম। একটা 3 ডাইমেনশনাল জিনিস আর 2 ডাইমেনশনাল প্রজেকশন। হ্যাঁ, একটা লাইন, তার একটা মানে উপর থেকে তুমি লাইট ফেলো, তার ছবিটা কেমন হচ্ছে দেখো, তাই তুমি বুঝতে পারবে আর কি। এটা মানে 3 ডাইমেনশনটা তোমার 2 ডাইমেনশনে রিডিউস করে যাবে। একটা স্ফিয়ারে যদি 2 ডাইমেনশনাল প্লট তুমি নাও, সেটা হবে কন্ট্যুর প্লট, সেটা সার্কুলার দেখতে হবে। তাতে কি হবে, একটা একটা 3 ডাইমেনশনাল ছবি, তার যে কন্ট্যুর প্লটটা এরকম দেখতে হলো। এবার যেটা মজাটা হচ্ছে, এইখানে যদি নিউক্লিয়াস থাকে, তাহলে আমি ডটগুলো যদি তোমার সকল ইলেকট্রন পাওয়ার সম্ভাবনা রিপ্রেজেন্ট করে, এবারে যেখানে এই ডটের ডেনসিটি বেশি, হ্যাঁ, সেইটা যদি তোমার ধরে নাও যে মানে সেখানে পাওয়ার সম্ভাবনা বেশি আর কি, তাহলে একটা সার্টেন ডিস্টেন্সে ডটের ডেনসিটি খুব বেশি হলো, যত বেশি হলো তারপর আবার ডটের ডেনসিটি আবার তোমার ধরো কমতে থাকলো, আবার ডটের ডেনসিটি ধরো আরো আবার তোমার ধরো কমতে থাকলো। এইটা তোমাকে এটা দাঁড়াচ্ছে যে একটা সার্টেনলি তোমার নিউক্লিয়াস থেকে একটা দূরত্ব আছে, যেখানে কন্ট্রোল প্লটে এই ডটের ডেনসিটিটা খুব বেশি, এই ডটের ডেনসিটিটা খুব বেশি বেসিক্যালি করেসপন্স করবে যে ওই জায়গা প্রবাবিলিটি ডেনসিটি বেশি, এবং সেইটা কতটা, সেটা বেসিক্যালি তোমার হচ্ছে A0। তার মানে এই বোর থিওরির সঙ্গে যখন ওয়েভ মেকানিক্যাল মডেল তুমি কম্পেয়ার করবে, এক হচ্ছে এনার্জি যেটা ছিল, সেই এনার্জিটা দুটো এক্স্যাক্টলি একই হয়ে গিয়েছিল। মানে বোর থিওরি থেকে যে এনার্জি এক্সপ্রেশনটা বেরোয় আর শোডিঞ্জার ইকুয়েশনকে সলভ করে যে এনার্জি এক্সপ্রেশনটা বেরোবে, সেটা এক্স্যাক্টলি একই, সেটা আমি আগে মেনশন করেছিলাম। আর একটা ভীষণ ভালো সিমিলারিটি, সেটা হচ্ছে এই যে পার্টিকুলারলি n=1 এর জন্য তোমার যেটা বোর রেডিয়াস, আর সেটাই হচ্ছে তোমার ওয়েভ মেকানিক্যাল মডেলে নিউক্লিয়াস থেকে একটা ডিস্টেন্স, যেখানে গিয়ে হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটিটা হচ্ছে ম্যাক্সিমাম, অর্থাৎ মোস্ট প্রবাবল রেডিয়াস আর ওদিকে বোর্ড এরিয়া, দুটো তোমার বেসিক্যালি একই হচ্ছে। এবং কন্ট্যুর প্লট করলে মানে এখানে যেমন শুধুমাত্র এই r=A0 সেই রেডিয়াসের যে অরবিট সেখানেই ইলেকট্রনটা ঘুরছে, তার আগে পরে কিছুই নাই, এখানে সেরকম নয়, তার আগে পরে আছে, কিন্তু আগেও কম পরেও কম। এই r=A0 যখন হয়ে যাবে, অর্থাৎ মোস্ট প্রবাবল রেডিয়াস হয়ে যাবে, তখন হচ্ছে প্রবাবিলিটি ডেনসিটি তোমার ম্যাক্সিমাম। তাহলে এখানে যেমন হোল প্রবাবিলিটি ডেনসিটিটাই হচ্ছে এই লাইন বরাবর থাকছে, মানে ইলেকট্রনটার কাছে এখানেই ঘুরতে পারছে, অন্যত্র কোথাও নেই, কিন্তু এই পার্টিকুলার কেসে সেটা নয়। এই পার্টিকুলার কেসে সর্বত্রই আছে, কিন্তু তোমার ওই r=A0 রেডিয়াসের যে তুমি সকল কন্ট্যুর প্লটটাকে নিচ্ছ, সেখানে প্রবাবিলিটি ডেনসিটিটা তোমার ম্যাক্সিমাম হচ্ছে। ঠিক আছে, বোঝা গেল জিনিসটা? হ্যাঁ স্যার। তাহলে দেখো এইটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট একটা জায়গা, যে মোস্ট প্রবাবল রেডিয়াসটা তুমি এখান থেকে জাস্ট বের করে ফেলতে পারলে, মোস্ট প্রবাবল রেডিয়াসটা। ঠিক আছে, আচ্ছা এবারে আমি এক কাজ করি, অ্যাভারেজ ডিস্টেন্সটাকে ক্যালকুলেট করতে এবং দেখতে চাই যে অ্যাভারেজ ডিস্টেন্সটা এই মোস্ট প্রবাবল ডিস্টেন্সের মতোই হলো কিনা। নেক্সট ধরো তুমি অ্যাভারেজ রেডিয়াস আর কি, মানে 1s অরবিটালের জন্য অ্যাভারেজ রেডিয়াস তুমি ক্যালকুলেট করতে চাইছো। আচ্ছা প্রথমে একটু জিনিস বলি, যে এই আর রিলেটেড কিছু, মানে আর বলো, আর স্কোয়ার বলো, 1/r বলো, 1/r স্কোয়ার বলো, সেইটা যখন তুমি ক্যালকুলেট করবে, ধরো যে কোনো কোয়ান্টিটি যদি অ্যাভারেজ ক্যালকুলেট করতে হয়, কি করতে হয়, নর্মাল ফর্মুলা যেটা, যদি নর্মালাইজ ওয়েভ ফাংশন হয়, তাহলে ইন্টিগ্রাল ওভার অল স্পেস তোমাকে নিতে হয়, ওয়েভ ফাংশনে কমপ্লেক্স কনজুগেট নিতে হয়, যে কোয়ান্টিটিটা অ্যাভারেজ বের করছো সেইটার অপারেটরটা নিতে হয়, একটু সাই নিতে হয়, আর এখানে তোমার করসপন্ডিং ভলিউম এলিমেন্টটাকে নিতে হয় আর কি। কখন না, হোয়েন সাইজ নর্মালাইজড, মানে ওয়েভ ফাংশন যদি নর্মালাইজ হয়, তার ডিনোমিনেটর তোমার লাগছে না। তাহলে আমাদের এই পার্টিকুলার কেসে কি, এই পার্টিকুলার ক্ষেত্রে ভলিউম মানে ইন্টিগ্রাল যখন করবো, আরটা 0 থেকে ইনফিনিটি হতে হবে, থিটাটা তোমার 0 থেকে পাই হতে হবে, আর ফাইটা হচ্ছে 0 থেকে 2π হতে হবে। আচ্ছা ভলিউম এলিমেন্টটা হচ্ছে r² dr হতে হবে, সাইন থিটা ডি থিটা হতে হবে, ডিপাই হতে হবে। এবারে বাকি যা আছে আছে। এবারে তুমি কার জন্য করছো, ধরে নাও আর এর অ্যাভারেজটাকে ক্যালকুলেট করছো 1s অরবিটালের ক্ষেত্রে, তোমাকে এখানে সাই 1s, যেটা অবভিয়াসলি আর থিটা ফাই এর ফাংশন, তার কমপ্লেক্স কনজুগেট নিতে হবে, আর এর করসপন্ডিং অপারেটর মানে আর ইটসেলফ, আচ্ছা আমি একবার না হয় অপারেটর লিখছি, আর অপারেটর আবার সাই 1s, সেটাও তোমার আর থিটা ফাই এর ফাংশন, এ নিতে হবে, যে তোমাকে এই কাজটাকে করতে হবে। আর এবারে আর অপারেটর মানে তো আর ইটসেলফ, তাই তো? তুমি একটা ব্যাপার একটু বোঝার চেষ্টা করো, সেটা হচ্ছে এই যে তুমি দেখো কি করছো বেসিক্যালি ব্যাপারটাকে, যে তোমার এই মানে আমি মানে স্টেপ বাই স্টেপ তোমার দেখাচ্ছি, যে আর অপারেটরটা আর ইটসেলফ, তাহলে তুমি এই ইন্টিগ্রাল আরটা হচ্ছে তোমার 0 থেকে ইনফিনিটি, দেখো এই আরটা যেমন আছে আমি রেখে দিলাম,
এই ডিআরটা যেমন আছে আমি রেখে দিলাম, তাহলে আর আর ডিআর এই পার্টটাকে যদি তুমি এখানে নিয়ে চলে আসো, বাকি যে পার্টটা পড়ে থাকে এই বাকি পুরো পার্টটা ইজ নাথিং বাট দেখো পিআর ডিআর, মানে পিআর বেসিক্যালি, মানে আমি আচ্ছা ডিআরটা না এখান থেকে সরিয়ে দিচ্ছি। মানে তুমি খেয়াল করো আমি যে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন যে তোমার ডিফাইন করেছিলাম, রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের সঙ্গে এখানে কি মিসিং আছে খেয়াল করে দেখো। সেটা হচ্ছে এই ডিআরটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনে ছিল না, সেখানে ডিআরটা আমি আলাদা করে রেখে দিয়েছি। এই যে আর অপারেটর মানে আর ইটসেলফ আর কি, সেই আরটাকে আমি আলাদা করে রেখে দিয়েছি। বাকি যে ভেতরে পার্টটা পড়ে আছে মানে ইন্টিগ্রাল 0 থেকে ইন্টিগ্রাল থিটা হচ্ছে 0 থেকে পাই, ফাই হচ্ছে 0 থেকে 2 পাই, সাই মডিউলাসের স্কোয়ার মানে এইটা সাইজটা সাই মানে সাই মডিউলাসের স্কোয়ার, তার সঙ্গে তোমার থাকছে আর স্কোয়ার সাইন থিটা ডি থিটা ডি ফাই। এই যে পুরো পার্টটা, দিস পার্ট ইজ নাথিং বাট পিআর। ঠিক আছে? তার মানে দেখো তোমাকে জাস্ট যে কাজটাকে করতে হবে যে সরাসরি ফর্মুলা বসিয়েও তুমি করতে পারো, অথবা যা 0 থেকে ইনফিনিটি আর পিআর ডিআর তুমি করে ফেলতে পারো। মানে রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশনের ইউটিলিটিও এখানে আছে যে আর রিলেটেড যা কিছু তুমি যদি ক্যালকুলেট করতে চাও তোমাকে কিন্তু প্রথম থেকে আবার ফেঁদে কষে আসার দরকার নেই, এটা তুমি অলরেডি জানো বলে তুমি এটাকে কাজে লাগিয়ে দিতে পারবে। এটা তাহলে এবার এটা কি হবে না, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর আর পি ওয়ান এসটা কত ছিল 4/a0 তার কিউব থাকে, এটা হচ্ছে আর স্কোয়ার থাকে ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 হয়, এটা ডিআর হয়। এইটা তুমি এক কাজ করো, এটা 4/a0 তার কিউব করে দিলে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর কিউব ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 ডিআর। এইটা আচ্ছা, এবারে এই ফর্মুলাটা তোমার মনে আছে কি? মানে এই ধরনের যদি কোনো একটা ইন্টিগ্রেশন হয় তাহলে ডিরেক্টলি ফর্মুলায় তুমি বসিয়ে দিতে পারো, অথবা তোমার কিছু না মনে থাকলেও গামা ফাংশন নিশ্চয়ই মনে আছে, গামা ফাংশন দিয়ে তুমি যদি ব্যাপারটাকে করতে চাও তাহলে এইভাবে লিখবে, লেট 2r/a0 সেটাকে ধরো তুমি জেড বা কিছু একটা ধরে নিলে, 2r/a0 জেড ধরে নাও, সেইখান থেকে তুমি যেটা পাচ্ছ ডিআরটা হচ্ছে তোমার এখান থেকে a0/2 ইন্টু ডিজেড হচ্ছে, আর লিমিট হচ্ছে আর যখন 0 তো জেডও 0, আর যখন ইনফিনিটি তো জেডও ইনফিনিটি। এখানে বসিয়ে দেওয়া যায়, তা কি দাঁড়াবে এটা 4/a0 কিউব ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, আর কিউবটা তুমি এখানে লিখতে পারবে a0/2 তার কিউব ইন্টু জেড কিউব, এটা ই টু দি পাওয়ার মাইনাস জেড হলো, আর ডিআর এর জায়গা তুমি লিখে ফেলতে পারছো a0/2 ইন্টু ডিজেড, এটা তুমি লিখে ফেলতে পারছো। ঠিক আছে? তাহলে কি হলো এটা দেখো খেয়াল করে, এটা দাদা একটু ধরতো, হ্যাঁ দেখো কি হলো এটা না 4/a0 তার কিউব, আচ্ছা a0/2 তার কিউব, আর এখানে a0/2 হয়ে গেছে, তাহলে a0/2 হোল টু দি পাওয়ার 4 হলো, আর কি পড়ে থাকছে এখানে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, দেখো জেড কিউব আছে, জেড কিউবটা তুমি জেড টু দি পাওয়ার 4-1 বলো, ই টু দি পাওয়ার মাইনাস জেড ডিজেড বলো। তাহলে এবারে কি তুমি জানো যে ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি যদি x টু দি পাওয়ার n-1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স হয়, এটাকে তোমাকে গামা এন লিখতে হয়। তাহলে তোমার এখানে তাহলে কি হবে আর এর অ্যাভারেজটা 1s অরবিটালের জন্য দেখো তোমার 4/a0 তার কিউব, 4/a0 তার কিউব a0/2 হোল টু দি পাওয়ার 4, তার মানে a0 টু দি পাওয়ার 4 বাই তোমার এখানে 16 হচ্ছে, আর তার সঙ্গে থাকবে কত গামা 4, গামা 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল, তাহলে এটা হয়ে যাচ্ছে তোমার 4/a0 কিউব a0 টু দি পাওয়ার 4/16 ইন্টু গামা 4 মানে 3 ফ্যাক্টোরিয়াল, 3 ফ্যাক্টোরিয়ালের ভ্যালু হচ্ছে তোমার বেসিক্যালি 6, মানে গামা নিশ্চয়ই মনে আছে দেখো গামা n প্লাস n ইকুয়াল টু n গামা n হয়। এবারে ইফ n ইজ ইন্টিজার
দেন গামা এন প্লাস ওয়ানটা তোমার জাস্ট হয়ে যাবে এন ফ্যাক্টোরিয়াল, এটা হয়ে যাবে। আর কখনো কখনো গামা হাফের যদি ভ্যালু লাগে তাহলে রুট পাই, তাহলে এইটা তোমার মানে ভীষণ কাজের আর কি। এটা আমি কতবার যে ব্যবহার করি তার ঠিক নাই আর কি, মানে যখন ফর্মুলা ভুলে যাবে তোমার এইটা দিয়ে তুমি ম্যানেজ করে ফেলতে পারবে। এবং দেখো এটা কত হচ্ছে না 3/2 A0 জাস্ট অ্যান্সার বেরোচ্ছে। দেখো 3/2 A0 হচ্ছে তোমার অ্যান্সার বেরোবে। ঠিক আছে, তাহলে অ্যাভারেজ যে রেডিয়াসটা 1s অরবিটালের জন্য সেটা হচ্ছে 3/2 A0 বেরিয়ে গেল। আচ্ছা, এবারে তোমাকে আমি আর একটা জিনিস ক্যালকুলেট করে দিই যেটা ভীষণ ইম্পর্টেন্ট। 1/r তার অ্যাভারেজটাকে ক্যালকুলেট করি ফর দ্য 1s অরবিটাল। আসলে 1/r এই অ্যাভারেজটাকে ক্যালকুলেট করা খুব ইম্পর্টেন্ট, তার কারণ হচ্ছে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি সবই কিন্তু 1/r দিয়ে আসে। মানে কাইনেটিক এনার্জি, পোটেনশিয়াল এনার্জি, টোটাল এনার্জি আমি কিন্তু 1/r এর অ্যাভারেজ ক্যালকুলেট করতে পারো, তাহলে ওইগুলোকে ক্যালকুলেট করে ফেলতে পারবো। আচ্ছা, এখন আর অত কষ্ট করে মানে আমি আর প্রথম থেকে কিছু বলবো না। তাহলে কি বলেছিলাম, এটা 0 থেকে ইনফিনিটি করে দাও, যার অ্যাভারেজ বের করছে সেইটা লিখে দাও, না রিলেটেড যদি কিছু হয় এটা লিখে দাও, P1s r করে দাও, dr করে দাও। যেমন এইখানে এই যে করে দেখালাম তোমার বেসিক্যালি ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি r P1s r dr, তাহলে r রিলেটেড যা কিছু তুমি অ্যাভারেজ ক্যালকুলেট করলে জাস্ট এইরকম ভাবে ক্যালকুলেট করে ফেলতে পারবে। তাহলে এটা কি দাঁড়াচ্ছে, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি 1/r 4/a0 তার কিউব r স্কোয়ার e⁻²2r/a0 dr হয়ে গেল। তাহলে এই 4/a0 তার কিউব হলো ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি r e⁻² dr হয়ে যাচ্ছে। তাহলে এই সাবস্টিটিউশনটা তুমি করো, মানে পুট 2r/a0 ইকুয়াল টু z, এটা তুমি পুট করো, পুট করে বাকি তো যা কিছু আর বলার কিছু দরকার নেই, এটা a0/2 ইন্টু dz হয়ে যাবে। আর লিমিটটা তো r ইকুয়াল টু 0 হলে z ইকুয়াল টু 0, r ইকুয়াল টু ইনফিনিটি হলে z ইকুয়াল টু ইনফিনিটি, এটা হবে। এটা কত দাঁড়াচ্ছে না 4/a0 তার কিউব ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি তোমার রইল, আরটা হয়ে যাচ্ছে তোমার সকল a0/2 ইন্টু জেড, a0/2 ইন্টু জেড e⁻z, আর dr হয়ে যাচ্ছে a0/2 ইন্টু dz। তাহলে এইটা হয়ে যাচ্ছে 4/a0 তার কিউব, এই দুটো গুণ করলে a0/2 তার স্কোয়ার, আর গামা 2 হয়ে গেল, গামা 2 এর ভ্যালু 1, তার মানে উত্তরটা বেরিয়ে গেল 1/a0। গামা 2 এর ভ্যালু হচ্ছে 1, উত্তরটা বেরিয়ে গেল 1/a0। তাহলে দেখো এই যে 1s অরবিটালের জন্য 1/r এর অ্যাভারেজটা 1s অরবিটালের জন্য এই যে 1/a0 বেরিয়ে গেল। আর এবার দেখো এইটা তোমার কিভাবে হেল্প করবে। ধরো তুমি পোটেনশিয়াল এনার্জি অ্যাভারেজ বের করতে চাইছো, মানে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি বের করতে চাইছো। ধরো অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি ক্যালকুলেট করতে চাইছো। আর পোটেনশিয়াল এনার্জি কত হয় না তোমার বেসিক্যালি মাইনাস এসআই সিস্টেমে করলে -z²/4πε0r, তো এটা পোটেনশিয়াল এনার্জি। তাহলে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি কত হবে, হাইড্রোজেন অ্যাটমের জন্য যেহেতু পোটেনশিয়াল এনার্জিটা -z²/4πε0r, তাহলে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি কত হবে -z²/4πε0 ইন্টু 1/r এর অ্যাভারেজ। তাহলে কি দাঁড়িয়ে যাবে, এটা -z²/4πε0 ইন্টু a0 হয়ে যাবে। এবার a0 এর এক্সপ্রেশন তুমি বসিয়ে দাও, a0 এর এক্সপ্রেশনটা বসিয়ে দিলে তুমি পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজটা পেয়ে যাবে। মানে a0 এর এক্সপ্রেশন ইউজুয়ালি বসায় না, কারণ a0 যেহেতু একটা ইউনিভার্সাল কনস্ট্যান্ট, হ্যাঁ, সেটা যখন দরকার পড়বে তখন ফাইনাল ফর্মুলায় তুমি ওটাকে বসিও আর কি, তার আগে যে সেটা বসানোর কোনো প্রয়োজন নেই এটা। আচ্ছা, এবার অ্যাভারেজ কাইনেটিক এনার্জি ক্যালকুলেট করলে কি হবে, অ্যাভারেজ কাইনেটিক এনার্জি দেখো এটা মনে আছে কিনা দেখো, যে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি টিটা সেটা হয় হচ্ছে z²/8πε0r হয় এটা। তাহলে অ্যাভারেজ কাইনেটিক এনার্জি কি হবে তোমার বেসিক্যালি z²/8πε0 ইন্টু 1/r এর অ্যাভারেজটা এইটা। তাহলে টি এর অ্যাভারেজটা তোমার কি বেরিয়ে যাবে না z²/8πε0 ইন্টু a0 এইটা। তাহলে কাইনেটিক এনার্জি অ্যাভারেজ বেরিয়ে যাবে। আচ্ছা, টোটাল এনার্জি অ্যাভারেজ তুমি এখান থেকে ক্যালকুলেট করে ফেলতে পারো, মানে সেটাকে যোগ করেও পেয়ে যেতে পারো, অথবা তুমি অ্যাভারেজ টোটাল এনার্জি মানে কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল এনার্জি যোগ করে তুমি পেয়ে যেতে পারো, অথবা তুমি নতুন করে ক্যালকুলেট করে নিতে পারো। তাহলে টোটাল এনার্জিটা তোমার কি হয়
টোটাল এনার্জিটা হয় হচ্ছে জেড মাইনাস জেড স্কোয়ার বাই মানে 8 পাই এপসাইলন 0 8 পাই এপসাইলন 0 ইন্টু আর। তাহলে এইটার কাছে দাঁড়াবে যেটা সেটা হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 8 পাই এপসাইলন 0 ইন্টু 1 বাই আর এইটা, এবং সেটা অবভিয়াসলি দাঁড়িয়ে গেল মাইনাস জেড স্কোয়ার বাই 8 পাই এপসাইলন 0 ইন্টু এ 0। এটা ঠিক আছে। এবারে এ জিরোর ফর্মটাকে যদি তুমি বসিয়ে দাও, মানে এ জিরো যেখানে বোর্ড রেডিয়াস আর কি, হ্যাঁ বোর্ড রেডিয়াস তো তুমি জানো কেমন করে মানে কি হয় তার এক্সপ্রেশন কি, এটা তো জানাই আছে আর কি, বসিয়ে দিলে তুমি সব জিনিসটা পেয়ে যাবে। আর এইখান থেকে তুমি যেটা পেয়ে যাচ্ছ যে চেক দ্য ভ্যালিডিটি অফ ভিরিয়াল থিওরেম। এটা আমি হোমওয়ার্ক হিসেবে দিলাম। তুমি এখান থেকে কিন্তু এই ভিরিয়াল থিওরেমের ভ্যালিডিটিকে তুমি চেক করতে পারো। আচ্ছা ভিরিয়াল থিওরেম নিশ্চয়ই তোমার মনে আছে, মনে আছে তো না? যদি যদি মানে আমি লিখে দিচ্ছি মানে জিস করে, ই ভিটা তোমার এইটাকে তুমি ধরো একটা এরকম ধরো একটা একটা কনস্ট্যান্ট এ ইন্টু এই একটা পজিশন এক্স টু দি পাওয়ার এস এইরকমভাবে লেখো এইটা, মানে এবার এখানে একটা কনস্ট্যান্ট কিন্তু মানে এটা হচ্ছে এখানে প্যারামিটার বা একটা কনস্ট্যান্ট যাই বলো না কেন, এটাকে তুমি লেখো। তাহলে দেন 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু হবে এস ইন্টু অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি। এইটা বেসিক্যালি তোমার ভিরিয়াল থিওরেম। তাহলে এবারে ফর হাইড্রোজেন অ্যাটম কেস কি হচ্ছে? ফর হাইড্রোজেন অ্যাটম বা হাইড্রোজেন লাইক সিস্টেম পোটেনশিয়াল এনার্জিটা এখন এক্স এর ফাংশন হয় আর এর ফাংশন, সেটা কেমন দেখতে? মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর এর মতো দেখতে। তাহলে তুমি যদি এর সঙ্গে কম্পেয়ার করো তাহলে এসটা কি হবে? এসটা বেসিক্যালি তোমার -1 হচ্ছে, মানে এই ইকুয়েশনের সাথে যদি কম্পেয়ার করো তাহলে এসটা হচ্ছে তোমার -1 হচ্ছে। তাহলে এস যদি -1 হয় তাহলে কি হবে? দেন 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু মাইনাস অ্যাভারেজ অফ পোটেনশিয়াল এনার্জি, এইটা হবে। এবং তুমি সত্যি সত্যি দেখো এই যে কাইনেটিক এনার্জিটা হচ্ছে তোমার 2 ইন্টু এটা 2 দিয়ে গুণ করলে এটা এর সঙ্গে সমান হচ্ছে, কিন্তু মাইনাস সাইনটা বাদ দিয়ে সেখানে 2 ইন্টু অ্যাভারেজ অফ কাইনেটিক এনার্জি ইকুয়াল টু মাইনাস অফ পোটেনশিয়াল এনার্জি হচ্ছে। এবং তার সঙ্গে সঙ্গে তুমি যেটা করতে পারবে আর কি, যে তোমার ওই মানে কাইনেটিক এনার্জিটা সেইটা বেসিক্যালি মানে হট ফ্র্যাকশন অফ টোটাল এনার্জি, সেটাকে তুমি বের করে নিতে পারবে এখান থেকে। ভিরিয়াল থিওরেম আমরা তো আগে পড়েছি। তাহলে যে হট ফ্র্যাকশন অ্যাভারেজ কাইনেটিক এনার্জিটা হট ফ্র্যাকশন অফ টোটাল এনার্জি আর কি, সেটাকে বের করতে পারবে। বা পোটেনশিয়াল এনার্জিটা সেটা হচ্ছে বেসিক্যালি হট ফ্র্যাকশন অফ টোটাল এনার্জি তুমি ক্যালকুলেট করতে পারবে। কাইনেটিক এনার্জি পোটেনশিয়াল তারা সমান বাট অপোজিট ইন সাইন হচ্ছে, আর পোটেনশিয়াল এনার্জি টোটাল এনার্জি জাস্ট তোমার দ্বিগুণ হয়ে যাচ্ছে আর কি, সেটা তুমি এখান থেকে দেখতে পাচ্ছ। তাহলে এইটা তোমার একটা হোমওয়ার্ক হিসেবে দিলাম যে এই চেক দ্য ভ্যালিডিটি অফ দ্য ভিরিয়াল থিওরেম, এটা। তাহলে এই একটা কাজ তোমাকে বাড়িতে করতে দিলাম। আচ্ছা আর একটা জিনিস তোমাকে বাড়িতে আমি করতে দিচ্ছি, সেটা হচ্ছে হোমওয়ার্ক, যে চেক যে 1/r এর অ্যাভারেজ আর 1/r অ্যাভারেজ এই দুটোকে তুমি ক্যালকুলেট করো, সেটা সমান হচ্ছে না। এটা কার জন্য? না বেসিক্যালি 1s অরবিটালের জন্য। মানে বাকিদের জন্য তুমি না হয় পরে দেখবে, যে 1s অরবিটালের জন্য তুমি পরিষ্কার দেখতে পাচ্ছ যে 1/r এর অ্যাভারেজ এটা 1/a0, আর r অ্যাভারেজ হচ্ছে 3/2a0, তার মানে পরিষ্কার এটা 2/3 ইন্টু 1/a0। তাহলে দুটোকে সমান হচ্ছে না, সেটা তুমি দেখতে পাচ্ছ আর কি, সেটা তুমি চেক করবে। এটা মানে এটা ভীষণ ইম্পর্টেন্ট, মানে আমার তার জন্য আমাকে কিছুই করতে হচ্ছে না, সবই এখানে করা আছে। হ্যাঁ, মানে 1/r তার অ্যাভারেজও করা আছে আর আর এর অ্যাভারেজও করা আছে, সেটাতে কম্পেয়ার করে দেখে নেবে যে হ্যাঁ দুটো আলাদা হচ্ছে। আসলে আমি এখানে যেটা কুইকলি বলে দিতে চাইলাম সেটা হচ্ছে কেন আমি 1/r এই অ্যাভারেজটা নিয়ে ইন্টারেস্টেড হলাম। তার কারণটা যা সিম্পলি এই যে তুমি যখন পোটেনশিয়াল এনার্জি, কাইনেটিক এনার্জি, টোটাল এনার্জি ইত্যাদি ক্যালকুলেট করবে, সেখানে কিন্তু 1/r ফর্মে সব কিছু আছে। এবারে কেউ বলতে পারে যে 1/r আছে তো কি হয়েছে, যদি পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ আমি ক্যালকুলেট করি তাহলে তো এরকম লিখতে পারতাম যে পোটেনশিয়াল এনার্জির অ্যাভারেজ মানে হচ্ছে মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু আর এর অ্যাভারেজ। না, সেটা লিখলে কিন্তু চলবে না। কারণ কি? কারণটা দেখো পরিষ্কার হচ্ছে, এই যে আমি বলে দিলাম 1/r এর অ্যাভারেজ আর 1/r অ্যাভারেজ এই দুটো কিন্তু 1/r তার হোল অ্যাভারেজ আর 1/r এর অ্যাভারেজ দুটো আলাদা নয়। তার মানে আমি যেটা বলতে চাইছি যে অ্যাভারেজ পোটেনশিয়াল এনার্জি সেইটাকে তুমি যদি লিখতে চাও মাইনাস জেড স্কোয়ার বাই 4 পাই এপসাইলন 0 ইন্টু 1/r, তার অ্যাভারেজই তোমাকে লিখতে হবে।
কেউ যদি মনে করে পোটেনশিয়াল এনার্জিটা মাইনাস জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু 1 বাই আর এর অ্যাভারেজ এইরকম ভাবে লিখবে, তাহলে এই পরেরটা কিন্তু ঠিক না, এই প্রথমেরটা ঠিক। এটা মাথায় রাখবে, কিন্তু এই ভুলটা কেন না হয়ে যায়, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। আচ্ছা আচ্ছা, আবার দেখো আরো জিনিস তোমাকে আমি জাস্ট মানে প্রবলেম হিসেবেই দিচ্ছি, হোমওয়ার্ক হিসেবেই না হয় দিচ্ছি। সেটা হচ্ছে যে তুমি যদি এই 1s অরবিটালের ক্ষেত্রে আর স্কোয়ারের অ্যাভারেজ বের করতে চাও ফর দ্য 1s অরবিটাল, মানে আর অ্যাভারেজ বের করেছে কিন্তু আর স্কোয়ার অ্যাভারেজটাকে ক্যালকুলেট করতে চাও, তা কি করবে? ওই এক গত আরটা 0 থেকে ইনফিনিটি, যার অ্যাভারেজ বের করছো সেইটা ইন্টু পি 1s আর ডিআর, এটা তোমাকে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা কি হবে না, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, এটা আর স্কোয়ার পি 1s আর ডিআর, এই পি 1s আর ডিআরটা হচ্ছে 4/a0 তার কিউব আর স্কোয়ার ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 ইন্টু ডিআর। তাহলে দেখো এখন কি হলো না, 4/a0 তার কিউব ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, এখন এটা r টু দি পাওয়ার 4 এলো ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 ইন্টু ডিআর হলো। তাহলে এই কাজটা আমি তোমাকে দিতেই পারি, তুমি এই কাজটাকে কমপ্লিট করে নিতে পারবে। এইটা কত তুমি জাস্ট বের করবে, তাহলে এই পার্টটা আমি হোমওয়ার্ক হিসেবে তোমায় দিলাম, মানে একদম যেমন করে তুমি ওই আর অ্যাভারেজ বা 1/r অ্যাভারেজ এইভাবে সাবস্টিটিউট করে বের করেছিলে, একদম সেই রকম ভাবেই তুমি ক্যালকুলেট করবে, ঠিক আছে। তা তোমাকে জাস্ট হোমওয়ার্ক হিসেবে আর স্কোয়ার অ্যাভারেজ 1s টা ক্যালকুলেট করতে বললাম, এবং তার সঙ্গে এটা যখনই তুমি করে ফেললে, তার সঙ্গে তোমাকে যে কাজটা আমি করতে দেবো সেটা হচ্ছে এই যে তুমি হোমওয়ার্ক হিসাবে ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স and standard deviation in R, মানে ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন আর, এইটাকে তুমি এখান থেকে কিন্তু বের করে নেবে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে তোমার ওই মানে সিগমা স্কোয়ার আর, এটা বেসিক্যালি আর স্কোয়ার অ্যাভারেজ মানে আর অ্যাভারেজের স্কোয়ার, আর অ্যাভারেজ অলরেডি ক্যালকুলেট করে নিয়েছি, তোমাকে এইখানে আমি আর স্কোয়ার অ্যাভারেজটাকে ক্যালকুলেট করতে বললাম, করে তুমি জাস্ট ফাইন্ড দ্য ভ্যারিয়েন্স আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইন আর ফর 1s অরবিটাল, এইটা এটা তুমি করবে। আচ্ছা, আর আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সিগমা আর, সেটা হচ্ছে রুট হয়ে যায় রুট ওভার অফ আর স্কোয়ার অ্যাভারেজ মাইনাস আর অ্যাভারেজ তার স্কোয়ার, এটা। আচ্ছা, আর একটা হোমওয়ার্ক দিচ্ছি তোমার, তুমি 1/r স্কোয়ার তার অ্যাভারেজটা ক্যালকুলেট করো ফর দ্য 1s অরবিটাল, সেটা ওই একই গত ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি 1/r স্কোয়ার পি 1s আর ডিআর, এইটা। তাহলে এটা কত হয়ে গেল, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি 1/r স্কোয়ার পি 1s আর ডিআর, এটা কত না তোমার 4/a0 তো কিউব ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0, একটা আর স্কোয়ার আছে এইটা ইন্টু ডিআর। তাহলে দেখো এইটা জাস্ট আর স্কোয়ার কেটে চলে গেল, তাহলে 4/a0 তার কিউব হয়ে গেল ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি ই টু দি পাওয়ার মাইনাস 2r/a0 ইন্টু ডিআর। এটা খুব ইজিলি তুমি এটা এটা তো একটা দুটো লাইন করলে তুমি এর ভ্যালুটা কত তুমি পেয়ে যাবে, এইটা। আর এটা কেন করলাম, কারণ তুমি যদি অ্যাভারেজ ফোর্সটাকে ক্যালকুলেট করো, অ্যাভারেজ ফোর্স এটা কি হবে না, ফোর্সটা তো এরকম হয় না, জেড স্কোয়ার বাই কুলম্বস ফোর্স, যেটা 4πε0 ইন্টু আর স্কোয়ার হয়, জেড স্কোয়ার বাই 4πε ইন্টু আর স্কোয়ার হয়। তার মানে তুমি যখন অ্যাভারেজ ক্যালকুলেট করবে, মানে অ্যাভারেজ কুলম্বিক ফোর্স যেটা, সেটাকে তুমি ক্যালকুলেট করতে চাও, তাহলে কিন্তু তোমাকে এই জেড স্কোয়ার বাই 4πε0 ইন্টু 1/r স্কোয়ার তার অ্যাভারেজ এইরকম হবে আর কি, ঠিক আছে। এইভাবে করে নিতে পারবে এগুলো, ঠিক আছে। এটা তাহলে আমি দেখো ওই তোমাকে ওই আর রিলেটেড বেশ কিছু তোমাকে আমি ক্যালকুলেট করতে দিলাম, জাস্ট আর রিলেটেড, ঠিক আছে। মানে আর এর অ্যাভারেজ, মানে আর মোস্ট প্রবাবল তো রেডিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন থেকে করে ফেলতে পেরেছি, তাহলে আর অ্যাভারেজ, আর স্কোয়ার অ্যাভারেজ, 1/r অ্যাভারেজ, 1/r স্কোয়ার অ্যাভারেজ, তা বিভিন্ন কারণে বা বিভিন্ন উদ্দেশ্যে এইগুলোকে ক্যালকুলেট করতে বলছি। জাস্ট প্রথম লাইনটা কেমন করে লিখতে হবে সেইটা যদি তোমার পরিষ্কার ধারণা থাকে, ইন্টিগ্রেশনটা তোমার ফর্মুলা মুখস্থ থাকলে তো ভালো, নাহলে গামা ফাংশন ইউজ করে কেমন করে তুমি জাস্ট জিনিসটা লিখে ফেলতে পারছো, সেটাকে করে তুমি এই কাজগুলোকে করে ফেলতে পারছো। আচ্ছা, শুধু তাই না, যে জিনিসগুলো ইউজুয়ালি
লোকে করে না সেরকম জিনিসও তুমি চাইলে এখান থেকে ক্যালকুলেট করতে পারো। ধরো এই এক্স এর অ্যাভারেজ অথবা ওয়াই এর অ্যাভারেজ অথবা জেড এর অ্যাভারেজ তুমি ক্যালকুলেট করতে চাইছো কোথায়? না এক্স এর অ্যাভারেজ বা ওয়াই এর অ্যাভারেজ বা জেড এর অ্যাভারেজ ক্যালকুলেট করতে চাইছো কোথায়? না ইন দা 1s অরবিটাল। আচ্ছা গসটা কিন্তু একই রকমের। ধর আমি একটা তোমাকে করে দেখাই কেমন করে করবে। তুমি এক্স এর অ্যাভারেজ ক্যালকুলেট করবে, তাহলে তোমার হওয়া উচিত কি, যদি নর্মালাইজ ফাংশন নিয়ে তুমি স্টার্ট করো, আমি একবারে সরাসরি লিখে দিচ্ছি, ইন্টিগ্রাল আরটা হচ্ছে 0 থেকে ইনফিনিটি, থিটাটা হচ্ছে 0 থেকে পাই, আর ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই। ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি, থিটাটা হচ্ছে 0 থেকে পাই, ফাইটা হচ্ছে 0 থেকে 2 পাই। যে ফাংশনটা তুমি নিচ্ছ মানে 1s অরবিটাল, তো আমি সেখানে 1s লিখছি, এটা আর থিটা ফাই এর ফাংশন ইন জেনারেল, মানে এক্সপেশালি থিটা ফাই এর উপর ডিপেন্ড করে সেটা পরের কথা। তাই ইন জেনারেল এটা হবে, যার অ্যাভারেজ বের করছো সেইটা লিখতে হবে, তারপরে যে অরবিটালটা তুমি নিচ্ছ আর কি সেটা তুমি নিলে ইন্টু আর স্কোয়ার ডিআর লিখতে হবে, সাইন থিটা ডি থিটা লিখতে হবে, আর ধরো ডি ফাই লিখতে হবে। আচ্ছা আমি আজকে প্রথম ফর দ্য টাইমিং প্রথম কেসে না হয় 1sটাকে আমি বাদ দিয়ে দিলাম, মানে এটা যে কোনো অরবিটালের ক্ষেত্রে, কারণ পরে যখন আমি অন্যান্য অরবিটালের ক্ষেত্রে এটা জেনারেলাইজ করবো আর কি। তাহলে এইটা হচ্ছে তোমার বেসিক্যালি এই এক্স এর অ্যাভারেজ বের করার ফর্মুলা। আর এখানে খেয়াল রাখতে হবে যে এখানে সাইজ নর্মালাইজ, তো এই জন্য আমি ডিনোমিনেটর পার্টটা কিন্তু আমি লিখিনি এটা, ঠিক আছে? আচ্ছা তো ভালো, এবারে যদি তুমি এই পার্টিকুলারলি মানে 1s অরবিটালের জন্য দেখো সেটা কি হবে। দেখো ইন্টিগ্রাল তোমার আরটা 0 থেকে ইনফিনিটি, ইন্টিগ্রাল থিটাটা 0 থেকে পাই, ইন্টিগ্রাল ফাইটা 0 থেকে তোমার 2 পাই, হ্যাঁ 0 থেকে 2 পাই এটা হলো। তারপরে কি হলো, সাই মডিউলাস স্কয়ার। আচ্ছা এক্সটা কি না, এক্সটাকে তুমি এখন লিখবে, দেখো যেহেতু তোমার ভেরিয়েবল গুলো সবটাই হচ্ছে আর থিটা ফাই এর ফর্মে, তাহলে এক্সটাকে তুমি জাস্ট লিখে ফেলো আর সাইন থিটা কস ফাই, তোমার মনে আছে নিশ্চয়ই, তাই তো? এক্সটা কত হয় আর সাইন থিটা কস ফাই, তো এটা ওয়াই হলে আর সাইন থিটা সাইন ফাই, আর জেডটা বের করতে গেলে তুমি লিখতে হবে কি আর কস থিটা এটা। তাহলে এটা মানে বেসিক্যালি এক্সটা লিখে ফেললাম আর সাইন থিটা কস ফাই। আচ্ছা ওয়েভ ফাংশনের যে স্কোয়ারটা যখন তুমি লিখে ফেলবে, ওয়েভ ফাংশনের স্কোয়ারটা হচ্ছে 1 বাই পাই এ জিরো তার কিউব ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো হলো ওয়েভ ফাংশনের স্কোয়ারটা, তারপরে যেমন আছে আর স্কোয়ার দিয়ে সাইন থিটা ডি থিটা ডি ফাই, এটা হয়ে গেল। এবার খেয়াল করো ইন্টিগ্রাল আর পার্টটাকে আমি প্রথমে আলাদা করে নিলাম। আচ্ছা পাই এ জিরো কিউবটাকে বাইরে বের করে দিই, ইন্টিগ্রেশনের বাইরে, এই যে 1 বাই পাই এ জিরো কিউব তোমার বাইরে বেরিয়ে গেল, ইন্টিগ্রাল 0 থেকে ইনফিনিটি আর আর স্কোয়ার মিলে আর কিউব হয়ে যাচ্ছে, ই টু দি পাওয়ার মাইনাস 2r বাই এ জিরো হয়ে যাচ্ছে, ডিআর থাকছে, আর ডিপেন্ডেন্ট পার্ট এটা হলো। আচ্ছা থিটা ডিপেন্ডেন্ট পার্ট কি, এইখানে সাইন থিটা এখানে সাইন থিটা মিলে হচ্ছে তোমার সাইন স্কোয়ার থিটা ডি থিটা, যেখানে থিটাটা 0 থেকে পাই অবধি, তারপরে থেকে 0 থেকে 2 পাই কে থাকছে না কস পাই ডি ফাই থাকছে, এটা হচ্ছে এটা। এবার তোমাকে এইটাকে ক্যালকুলেট করতে হবে, এটাকে ক্যালকুলেট করতে হবে, এটাকে ক্যালকুলেট করতে হবে, করে এটা করে আলটিমেট অ্যান্সারটা কত বেরোবে বলো তো, বলতে পারবে? স্যার 0 হবে। কি করে বুঝলে? কি করে বুঝলে এটা 0 হবে আন্দাজে? স্যার কারণ না স্যার মানে সিমেট্রিক ফাংশন সেই হিসাবে। কোথায় সিমেট্রিক ফাংশন তুমি দেখতে পেলে? কোথায় সিমেট্রি? আমি তো কোথাও দেখতে পাই এটা সিমেট্রিক ফাংশন? কোথায় সিমেট্রিক ফাংশন? তোমার তো সিমেট্রিক অ্যাসিমেট্রিক সেটা তো তোমার কার্টিজিয়ান কোঅর্ডিনেট সিস্টেমে ওই ইভেন্ট ফাংশন আর কি, সেটা দেখে তুমি বুঝতে পারো। এখানে কি কোথাও কিছু ইভেন্ট ফাংশন আছে নাকি কিছু? এগুলো সব পিরিয়ডিক ফাংশন, তার তো আবার কোনো ব্যাপারই নেই আর কি। হ্যাঁ আর এখানে লিমিটটা তো তোমার বেসিক্যালি মানে সিমেট্রিক ফাংশন হতে পারে লিমিটটা হোমোজিনিয়াস, মানে মাইনাস এ থেকে প্লাসে বা মাইনাস এ থেকে প্লাস ইনফিনিটি, তখনই তো তুমি ওইভাবে আন্দাজে মানে ইন দ্য সেন্স যে তুমি প্রপার্টি অফ দ্য ইন্টিগ্রেশন কাজে লাগিয়ে 0 করে ফেলতে পারো। তুমি কিসের বেসিসে বললে এটা 0? স্যার গসিয়াস হ্যাঁ কই গসিয়ান ফাংশন?
এটা স্যার, হ্যাঁ হ্যাঁ বলো। সে যখন যখন সে প্রথম পার্টটা যখন ইনফিনিটি মানটা বসাবো তখন ইন্টু মানটা 0 হয়ে যাবে, আর তাহলে তো যখন কি জিরোটা হবে রে, বসাবো তখন মানে তা কি করে হবে রে মদন? মানে এর আগে যে এত কিছু করলাম সেগুলো কি ওয়ান হয়? তোমার ধরো এই যে ধরো এই ধরনের যে জিনিসপত্র করলাম, এই যে নর্মালাইজ করার জন্য যে সব এই ধরো এই সব জিনিসপত্র যে করলাম, ধরো এটা যখন তুমি করছো, এখানে তো এই আর স্কোয়ার টু দি পাওয়ার মাইনাস 2r/a0, জিরো থেকে ইনফিনিটি ইন্টিগ্রেশন হচ্ছে, এরিয়া আন্ডার দ্য কার্ভ রিপ্রেজেন্ট করে, সেটা জিরো হতে যাবে কোন দুঃখে? মানে এইটা করলে কখনো জিরো বেরোয় কখনো? এটা তো যদি ছবি আঁকো, এর ছবিটা কেমন দেখতে হবে? এর ছবিটা আঁকলে হচ্ছে তোমার এরকম একটা দেখতে ছবি হবে না? মানে প্রথম পার্টটা কেমন দেখতে ছবি হবে তোমার? এইটা এইরকম ভাবে কিউবের মতো করে যাবে, একটা ম্যাক্সিমামে পৌঁছাবে, তারপর সেটা এটা এক্সপোনেনশিয়ালি কমবে। মানে আমি যদি এই পার্টটাকে, মানে এই যে r³ e⁻² 2r/a0 এটাকে প্লট করে উইথ রেসপেক্ট টু r, এরকম একটা ছবি হবে। আর ওই ইন্টিগ্রেশনটা কি, তাই এর এই কার্ভের আন্ডারে এরিয়া রিপ্রেজেন্ট করবে, সেটা কখনো জিরো হয়? তাই না? কিরে সুদীপা, তুই তো জিরো বলে দিলি, কি করে বললি এটা জিরো? হ্যাঁ স্যার, জিরো তো মানে হচ্ছে না গ্রাফ দেখে। তাহলে কি করে বললি জিরো? কে বলবি? এই বেহালা আছিস? বেহালাকে তো অনেকদিন তো সাড়া পাওয়া যায় না। বেহালা, কিরে কে বলবি এটা কেন জিরো? জিরোটা অ্যান্সারটা ঠিক বলেছিস, মানে অ্যান্সারটা ঠিক বলেছিস, কিন্তু কারণটা বল। সাইন স্কোয়ার থিটা ডি থিটা 0 থেকে পাই। সাইন স্কোয়ার থিটা টি থেকে 0 থেকে পাই পর্যন্ত করে দেখতো এটা আদৌ জিরো হয় কিনা। ঠিক করে বল। কিরে কে বলবি? স্যার ওই 5 পার্টটা তো জিরো হয়ে যাবে। তাই এতক্ষণ বাবুর মানে এটা মাথায় এলো, মদন আমার কথা কারে। তুই দেখ এই যে এই পার্টটাকে দেখ, এইখানে তুই ধর লেসে cos phi থেকে প্লট করছিস উইথ রেসপেক্ট টু ফাই। তাহলে ধরে নে এইটা হচ্ছে তোমার লেসে হচ্ছে তোমার π/2, এইটা ধর পাই, এইটা 3π/2, এটা হচ্ছে 2π। এটা মানে ফুল পিরিয়ডে যে কোনো পিরিয়ডিক ফাংশন ফুল পিরিয়ডে ইন্টিগ্রেট করলে সেটা জিরো বেরিয়ে যায়। সেটা কি করে তুমি বুঝছো আমি আর একটু ভালো করে তোমায় বোঝাই। তাহলে দেখো যখন হচ্ছে তোমার এটা দেখো যে এইটা হচ্ছে তোমার এইখান থেকে শুরু হলো, π/2 হচ্ছে জিরো হলো, এটা -1 হবে, এটা হলো, এইখানে গিয়ে আবার জিরো হলো, এটা গিয়ে আবার তোমার +1 হলো। তাহলে এই যে কার্ভের ছবিটা এরকম দেখতে হবে, মানে আপ টু জিরো থেকে তোমার 2π পর্যন্ত। তাহলে এইটা হচ্ছে নেগেটিভ, এই এরিয়াটা হচ্ছে নেগেটিভ, আর উপরের এরিয়াটা হচ্ছে পজিটিভ, এই এরিয়াটা হচ্ছে পজিটিভ। এইটা এবার পরিষ্কার দেখতে পাচ্ছ, ধর এইখানে যদি তুমি একটা লাইন টেনে দাও, তাহলে তাহলে এইটা যতটা এইটা ততটা, এইটা যতটা এইটা ততটা, কিন্তু একটা উপরটা পজিটিভ সাইন, নিচেটা হচ্ছে নেগেটিভ সাইন, তাহলে ওভারঅল এইটা কত হবে? জিরো হবে। মানে শুধু তাই না, সাইনও যদি থাকতো, তাহলে সাইন ফাংশন যদি তোমার ফুল পিরিয়ডে তুমি দেখতে আর কি, তাহলে সেটা জিরো বেরোতো। কসের ক্ষেত্রে তোমার বেসিক্যালি এটা জিরো বেরোবে, ঠিক আছে? এটা তাহলে এই 0 থেকে 2π cos phi d phi, এইটা যেহেতু জিরো, তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা যেহেতু তোমার জিরো, তাহলে ওভারঅল জিনিসটা হচ্ছে তোমার জিরো বেরোবে। বোঝা গেল? তাহলে এক্স এর অ্যাভারেজ ক্যালকুলেট করলে কিন্তু সেটা সত্যি সত্যি তোমার জিরো বেরোবে। এটা আচ্ছা, ঠিক একই রকম করে তুমি ওয়াই এর অ্যাভারেজ যখন ক্যালকুলেট করবে, সেটা তোমার দেখবে জিরো বেরোবে, আর যেটার অ্যাভারেজ যদি ক্যালকুলেট করো সেটা দেবে তোমার জিরো বেরোবে। এটা তাহলে
এটা করলেও মানে ওয়াই এবং জেড যখন ক্যালকুলেট করবে কিছুই না, শুধু এই যেখানে আমি এক্স সাইন থিটা কস ফাই লিখেছি তখন তুমি এখানে আর সাইন থিটা সাইন ফাই লিখবে, আর সাইন ফাই সেটাও তোমার 0 থেকে 2 পাই পর্যন্ত ইন্টিগ্রেট করলে সেটা 0 বেরিয়ে যাবে, ওয়াই অ্যাভারেজে 0 বেরিয়ে যাবে। আর জেডটা যখন করবে আর কস থিটা হবে, আর কস থিটা যখনই হয়ে যাবে তখন বেসিক্যালি এই পার্টটা হচ্ছে সাইন থিটা কস থিটা হয়ে যাবে, এবারে 2 দিয়ে গুণ ভাগ করে দাও, তার 2 সাইন থিটা কস থিটা সাইন 2 থিটা হয়ে গেল। সাইন 2 থিটা যখন হয়ে যাবে তাহলে এই তখন থিটাটা 0 থেকে পাই হয়ে গেলে ওই সাইন 2 থিটা 2 থিটাকে যদি তুমি এক্স বলে দাও তাহলে 0 থেকে 2 পাই হয়ে যাবে, তখন এই মাঝের পার্টটা 0 হয়ে যাবে বলে জিনিসটা তোমার 0 বেরিয়ে যাবে। তাহলে এটাকে করবে, করে দেখবে তিনটেই হচ্ছে তোমার 0 বেরোচ্ছে। আচ্ছা, এবারে তুমি জাস্ট যদি এর ক্ষেত্রে অ্যাঙ্গুলার প্লটটাকে দেখো, অ্যাঙ্গুলার প্লট ফর 1s অরবিটাল। আসলে 1s অরবিটালে অ্যাঙ্গুলার প্লটটা আমি এখানে বলে দিচ্ছি কারণ এখানে প্রায় কিছুই বলার নেই, কারণ তুমি কি এটা দেখতে পাচ্ছ যে কোনো এস অরবিটাল এবং 1s অরবিটাল তো বটেই, যেখানে ওয়েভ ফাংশনটা এক্সপেশালি থিটা ফাই এর উপর ডিপেন্ড করে না। তার মানেটা কি, থিটা ফাই তুমি যাই বলো না কেন ওয়েভ ফাংশনের ভ্যালুটা একই থেকে যাচ্ছে। তার মানে যেটা দাঁড়াচ্ছে যে এখানে যে এনি এস অরবিটাল আর কি, এনি এস অরবিটাল does not depend on theta and phi explicitly। তার মানে এটা দাঁড়াচ্ছে যে কোনো থিটা ফাই তুমি না তার ভ্যালুটা একই বেরোবে। আচ্ছা, যে কোনো থিটা ফাই মানে থিটা ফাইটা পাল্টালে কি হয়, তোমার বেসিক্যালি অ্যাঙ্গুলার ওরিয়েন্টেশনটাকে বোঝানো হয়। তাহলে অ্যাঙ্গুলারলি তুমি আরটাকে ফিক্স রেখে থিটা ফাই যাই করো না কেন সর্বত্র হচ্ছে তার ভ্যালুটা একই। তার মানে অ্যাজ ইফ তুমি যেন একটা স্ফেরিক্যালি সিমেট্রিক জিনিস পাচ্ছ। তাহলে এটাকে ইমপ্লাই করবে যে যে অ্যাঙ্গুলার প্লট উইল বি স্ফেরিক্যালি সিমেট্রিক। অ্যাঙ্গুলার প্লট উইল বি spherically symmetric। will be spherically symmetric, angular plot will be spherically symmetric। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যদি তুমি ধরো একটা ছবি আঁকো এরকম করে, আমি কার্টিকেন অ্যাক্সিস গুলোকে বলে দিচ্ছি, এটা এক্স ডিরেকশন, এটা ওয়াই ডিরেকশন, এটা জেড ডিরেকশন হয়। এবারে ধরো তুমি একটা মানে রেডিয়াস আরটাকে তুমি ফিক্স করে দিলে, ধরো থিটা ফাইটা তুমি চেঞ্জ করছো, থিটা ফাই চেঞ্জ করলে মানে ধরো আমি কথা বলছি এটা আর রেডিয়াস আরটাকে ফিক্স করে দিচ্ছি, এটাও আর, এটাও আর, এটাও আর, মানে আরটাকে ফিক্স করে দিয়েছো। তাহলে এই যে একটা স্ফিয়ার তুমি কনসিডার করছো, আর বিভিন্ন পয়েন্ট, এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, এই পয়েন্ট বলো, তাহলে বিভিন্ন পয়েন্টের জন্য কি পাল্টাচ্ছে, এটা পাল্টাচ্ছে সেটা বেসিক্যালি তোমার থিটার ফাই। এবার যেহেতু ওয়েভ ফাংশনটা এক্সপেশালি থিটা ফাই এর উপর ডিপেন্ড করে না, তাহলে আর রেডিয়াসে যদি একটা স্ফিয়ার তুমি কনসিডার করো তার সর্বত্রই কিন্তু তোমার ওই ভ্যালুটা এক্স্যাক্টলি একই থাকবে। সেই জন্য এটা স্ফেরিক্যালি সিমেট্রিক তোমার প্লট হবে। এবং যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে এই যে ছবিতে, এই ছবিতে বড্ড ক্লামজি হয়ে গেছে, এই ছবিতে কিন্তু ওয়েভ ফাংশনটা দেখো কোথাও কিন্তু নেগেটিভ হতে পারছে না, মানে এখানে কিন্তু সর্বত্রই সাইনটা কিন্তু পজিটিভ, এটা তোমাকে মাথায় রাখতে হবে। মানে ওয়েভ মানে 1s অরবিটালে তুমি যদি ওয়েভ ফাংশনের ছবি তো অলরেডি এঁকেছিলে আর এর রেসপেক্টে, আর এর ভ্যালু তুমি যাই নাও না কেন তার ক্ষেত্রে কিন্তু জিনিসটা সবসময় পজিটিভ হয়। মানে এখানে যে একদম প্রথমেই যে ওয়েভ ফাংশন যখন এঁকেছিলে দেখো এখানে কোথাও কিন্তু নেগেটিভ হওয়ার কোনো সম্ভাবনা নেই, এই যে সবসময় জিনিসটা পজিটিভ। সবসময় জিনিসটা পজিটিভ মানে হচ্ছে এখানে যে এখানে একটা সাইন থাকবে অরবিটালে এবং সেটা হচ্ছে এখানে পজিটিভ সাইন, ঠিক আছে, এটা হচ্ছে পজিটিভ সাইন, ঠিক আছে। এটা তাহলে এটা হচ্ছে 1s অরবিটালের ছবি, এবং 2s 2p সেগুলো স্ফেরিক্যালি সিমেট্রিক হবে, কিন্তু তার সাইনটা নিয়ে তোমাকে আবার কেয়ারফুলি ভাবতে হবে। তাহলে অ্যাঙ্গুলার প্লটটা মানে বেসিক্যালি হচ্ছে তুমি জাস্ট মানে ওয়েভ ফাংশনের প্লট করছো অ্যাজ এ ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই ফিক্সড আর। মানে অ্যাঙ্গুলার প্লট কাকে বলে তুমি যদি বলো তাহলে জাস্ট মানে বেসিক্যালি এটা হচ্ছে প্লট অফ অ্যাঙ্গুলার প্লট, মানে হচ্ছে প্লট অফ ওয়েভ ফাংশন, মানে অবশ্যই রিয়েল ওয়েভ ফাংশন হতে হবে, বা প্লট অফ মানে ওয়েভ ফাংশন অর অরবিটাল আর কি, অরবিটাল অ্যাজ এ ফাংশন অফ থিটা অ্যান্ড ফাই at for constant r, for constant r, মানে আরটাকে ফিক্স রেখে তুমি থিটা ফাই তার রেসপেক্টে তুমি জাস্ট প্লটটাকে করছো আর কি।
ফর কনস্ট্যান্ট আর, তো সেটাকে বলা হয় অ্যাঙ্গুলার প্লট। তাহলে এটাকে বলা হয় অ্যাঙ্গুলার প্লট। তাহলে সেই অ্যাঙ্গুলার প্লট তুমি এখানে এঁকেছো। তাহলে এখানে হচ্ছে আরটাকে ফিক্স করে থিটা ফাই তুমি যাই নাও না কেন তার ভ্যালুটা একই বেরোচ্ছে, বলে একটা স্ফেরিক্যালি সিমেট্রিক প্লট হচ্ছে আর কি। এটা আর অন্যান্য অরবিটালের ক্ষেত্রে তোমার একই রকম সিচুয়েশনটা হবে। ঠিক আছে, তাহলে আমরা আজকে বেসিক্যালি এই কাজটাকে এইগুলোকে বললাম, মানে 1s অরবিটালের জন্য তোমার যা যা করার যায় আর কি সেইগুলো তোমায় বললাম, এবং সেই মতো করে তোমার যে যে এর ভেতরে যে প্রিন্সিপেলসগুলো, যে কোনো একটা ক্যালকুলেশন বা হ্যানাতানা সমস্ত ক্ষেত্রে যে প্রিন্সিপেলগুলো, সেই প্রিন্সিপেলগুলো বলে দেওয়া হলো। এবারে তুমি অন্য ফাংশন যদি কনসিডার করো তাহলে সেগুলো কি হবে না, আস্তে আস্তে জিনিসটা কাজ কমপ্লিকেটেড হবে এই পর্যন্ত, কিন্তু তোমার কাজগুলোকে করতে খুব একটা অসুবিধা হবে না। সেই জন্য তোমাকে আমি হোমওয়ার্ক দিচ্ছি, মানে একটা হোমওয়ার্ক অন্তত দিয়ে রাখি। সেটা হচ্ছে যে মানে সাইড 2s অরবিটাল ধরো হাইড্রোজেন অ্যাটমের ক্ষেত্রে তার ফর্মটা হয়েছে এরকম দেখতে, 1/4 ইন্টু রুট ওভার অফ পাই, রুট ওভার অফ 2 পাই, রুট ওভার অফ 2 পাই থাকবে একটা, আর এইখানে হচ্ছে একটা ওই আমি হাইড্রোজেন লাইক সিস্টেম যদি করি তাহলে z/a0 টু দি পাওয়ার যেমন 3/2 থাকে, এটা অ্যাজ ইউজুয়াল থাকবে। আর তার সঙ্গে হচ্ছে 2 মাইনাস zr/a0 এরকম একটা টার্ম থাকবে। আর তার সঙ্গে হচ্ছে মানে হ্যাঁ এটা, আর তার সঙ্গে e টু দি পাওয়ার মাইনাস zr/2a0 একটা টার্ম থাকবে এইটা। তাহলে এইটা ধরো তোমার 2s অরবিটালটা। এবার এইটার জন্য তোমার জাস্ট মানে মানে কি বলবো, ডু all what we have done for 1s অরবিটাল। 1s অরবিটালের ক্ষেত্রে যা যা করেছি তুমি এর জন্য সেই কাজগুলো কি করবে আর এটা। আচ্ছা, এখানে একটা জিনিস হয়তো বলে দিতে হতো যে আমি যখন ওয়েভ ফাংশনের প্লটটাকে এঁকেছিলাম এখানে, মানে তোমার মানে সেটা রেডিয়াল ডিস্ট্রিবিউশন থেকে বলতে পারো বা এখানে প্রবাবিলিটি থেকেও বলতে পারো। তুমি এখানে খেয়াল করে দেখো এই যে ছবিতে, এই ছবিতে কিন্তু এই জিরো মানে আর ইকুয়াল টু ইনফিনিটি বাদ দিয়ে কোথাও কিন্তু ওয়েভ ফাংশনটা ভ্যানিশ করেনি। ওয়েভ ফাংশন ভ্যানিশ করেনি মানে এই ক্ষেত্রে বলতে পারি কি নাম্বার অফ রেডিয়াল নোডস আর কি, নাম্বার অফ রেডিয়াল নোডস সেটা কিন্তু এই পার্টিকুলার কেসে 0। আবার শেষে যখন তুমি অ্যাঙ্গুলার প্লটটাকে এঁকেছো, অ্যাঙ্গুলার প্লটের ক্ষেত্রে তুমি দেখতে পাচ্ছ যে এখানেও কিন্তু ওয়েভ ফাংশনটা আর ইকুয়াল টু ইনফিনিটি বাদ দিয়ে কোথাও কিন্তু ভ্যানিশ করেনি, সেখানে এখানেও নাম্বার অফ অ্যাঙ্গুলার নোডস সেটা কিন্তু তোমার বেসিক্যালি 0, মানে 1s অরবিটালে কোনো রেডিয়াল নোডও থাকে না, কোনো অ্যাঙ্গুলার নোড থাকে না। আমি পরে দেখাবো যে টোটাল নাম্বার অফ নোডস মানে রেডিয়াল হচ্ছে n-l-1 হয়, আর টোটাল অ্যাঙ্গুলার নোড হচ্ছে তোমার বেসিক্যালি এল এর যা ভ্যালু হয় ঠিক সেটা হয় আর কি। এল এর ভ্যালু 0 হলে অ্যাঙ্গুলার নোড 0, আর n-l-1 তুমি করে দেখো সেখান থেকে রেডিয়াল নোড তোমার 0 হয়ে যাবে। সেটা এখন ঠিক জেনারেলাইজ করার মতো পজিশনে আসিনি, আমি 2s 2p 3s ইত্যাদিগুলোকে করার পরে জাস্ট আমি জেনারেলাইজ করার জায়গা থেকে আসবো। তাহলে আমি জাস্ট আজকে এই পর্যন্তই করলাম। তাহলে এন্ড অফ লেকচার। তোমার আজকে ক নম্বর ক্লাস, মানে 8 নম্বর আজকে, হ্যাঁ এটাকে করলাম। তাহলে আজকে এই পর্যন্ত করা হলো, নেক্সট দিন এই জায়গা থেকে শুরু করা হবে। তো দেখো যা বলেছি সব বুঝতে টুঝতে পেরেছো কিনা বলো, কোথাও কোনো অসুবিধা আছে কিনা।